ঠিক আছে, শুরু করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সব তো আচ্ছা, তোমার পেন ইউজ করলাম তো, ঠিক আছে, ওই আর কি। হ্যাঁ, একটা শিট নেই। আচ্ছা, সবাই কি শিট পেয়েছেন? ওকে, সো আপনাদের হচ্ছে এটা হইল টিউটোরিয়াল 1। সো গতদিন যেটা দিয়েছিলাম এর আগে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 ছিল, যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার থিওরিতে অ্যাড হবে, আর এটা হচ্ছে আপনাদের ল্যাবে অ্যাড হবে। ঠিক আছে, দুইটাই বেসিক্যালি সেম টাইপ অফ জিনিস, বাট আমি জাস্ট মার্কসটা ডিভাইড করার জন্য সত্যি বলতে দুইটার আলাদা নাম দিছি। ঠিক আছে, তো এখানে আসলে দেখবেন যে কিছু জিনিস আপনাদের পরিচিত লাগতেছে, আবার কিছু জিনিস অপরিচিত লাগবে। তো আসেন আজকে শুরু করি। যেমন গতদিন থিওরি ক্লাসে লাস্টের দিকে মনে আছে আমি বলছিলাম হচ্ছে যে 0 আর 1 এই দুইটার ব্যাপারে কথাবার্তা বলছিলাম। ঠিক আছে, আচ্ছা, সো ওইখান থেকেই আজকে শুরু করব। তো ওইটা যদি মনে না থাকে আমরা আরেকটু আজকে আবার শুরু করি এবং লাইটের পোলারাইজেশনের এক্সাম্পলটা আরও কংক্রিটলি দেই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যখন বলি যে আচ্ছা, সো আপনাদের আই গেস আগেই কোয়ান্টামে যাওয়া ঠিক হবে না, আমরা একটু মোটিভেট করে আসি। যেরকম ধরেন ছোটবেলায় পড়ছেন না প্রজেক্টাইল বা প্রাস পড়ছেন না সবাই? ঠিক আছে, কি ছিল? আপনাকে কেউ যদি বলে দেয় যে ঠিক কোন অ্যাঙ্গেলে এবং কত ভেলোসিটি, মানে কত স্পিডে, সো বেসিক্যালি আপনাকে কেউ যদি ভেলোসিটিটা এক্স্যাক্টলি বলে দেয়, এটা কোথায় পড়বে, কিভাবে যাবে, প্যারাবোলিক শেপে যাবে, সবই আপনারা বের করতে পারেন, রাইট? তাই তো? আচ্ছা, বা আপনাকে যদি আরও একটা জিনিস বলে দেওয়া হয়, সেটা হইল যে আমি কত হাইট থেকে ফেলতেছি, যেমন হইতে পারে এটা একটা বিল্ডিংয়ের হাইট, তো তখন এটা গ্রাউন্ড লেভেল না, এরকম এসে কোথাও এসে পড়বে, রাইট? তো ধরেন আপনাকে যদি আমি এই যে অবজেক্টটাকে ছুঁড়ে মারতেছি তার পজিশনগুলা, সো লেট মি রাইট ইট অ্যাজ এক্স কমা ওয়াই, ধরেন 2 ডিমেনশনাল কথাই বলি, 3 ডিমেনশনাল না যাই, আর ভেলোসিটি তার মানে আপনার ধরেন ভিএক্স ভিওয়াই, এই দুইটা জিনিস যদি আমি আপনাকে বলে দেই এবং বাকি যা যা জানেন যে কনস্ট্যান্ট হচ্ছে যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু ট্যালু, ওগুলো সবই তো আসলে মোটামুটি জানেন। ওগুলো যদি জানা থাকে তাহলে আপনি বের করতে পারবেন যে এক্স্যাক্টলি প্রতি মোমেন্টে, ঠিক আছে, যেমন এই মোমেন্টে এই অবজেক্টের ভেলোসিটি কত, এই অবজেক্টের পজিশন কত, সব বের করা যাবে না প্রতি মোমেন্টে? তো এই জিনিসগুলোকে মানে বেসিক্যালি বলা হয় যে একটা অবজেক্টের সব কিছুকে ডিসক্রাইব করতে পারে এই ধরনের জিনিসকে বলা হচ্ছে স্টেট। ঠিক আছে, ও কারেন্টলি কোন স্টেটে আছে, ও কারেন্টলি মানে এইখানে আছে, এই অমুক পজিশনে আছে এবং তার ভেলোসিটি হচ্ছে এত। স্টেট বললে তো এইটাই হয়তো আপনি বাংলায় বুঝবেন, রাইট? অথবা আমি যদি ম্যাথমেটিক্যালি বলি, বেসিক্যালি এই 4টা নাম্বার কাইন্ড অফ ডিনোট করে যে আসলে কি বলে এটা কোন পজিশনে, মানে এটার স্টেটটা কি সেটা ডিনোট করে, রাইট? সো বেসিক্যালি আমি যদি আপনাকে এই 4টা নাম্বার হয়তো কলাম ম্যাট্রিক্স আকারে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে, সো এই 4টা নাম্বার যদি আমি আপনাকে দিয়ে দেই, ইউ ক্যান অলওয়েজ প্রেডিক্ট যে এটা কোথায় যাবে, কত দূর যায় পড়বে, কত সময় লাগবে, ঠিক আছে, প্রত্যেক মোমেন্টে অমুক তমুক সবই বের করতে পারবেন আপনারা। ঠিক আছে, যেমন আমি যদি আপনাকে বলি যে আচ্ছা এগুলো সবই হচ্ছে টাইমের ফাংশন, সবই টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, রাইট? মানে আমি যদি ইনিশিয়ালটা বলে দিই t=0 কত বলে দিই, আপনি t=সাম টাইম লেটার বের করতে পারবেন। ঠিক আছে, সো তখন এই ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে প্রতি মুহূর্তে, সো স্টেটটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারতেছেন আমি কী ধরনের কথাবার্তা বলছি? ওকে, এখন যদি আমি আপনাকে শুধু এই কলাম ম্যাট্রিক্সটা দিয়ে বলি যে আচ্ছা এখান থেকে কি আপনি এই প্রজেক্টাইলের কাইনেটিক এনার্জিটা বের করতে পারবেন অ্যাট সাম পয়েন্ট? ম্যাসটা লাগবে, রাইট? সো আমার মানে কাইনেটিক এনার্জিতে 12 mv², তো v² তো এই দুইটা থেকে বের করা যাবে, ম্যাসটা লাগবে হচ্ছে আমার কাইনেটিক এনার্জি বের করতে। সো আমি হচ্ছে এমটাও ধরেন ঢুকাই দিলাম। ঠিক আছে, মানে আমার এই প্রজেক্টটা মানে এই অবজেক্টটা সম্পর্কে যা যা জানা দরকার সব নাম্বারগুলো যদি আমি এখানে দিয়ে দিই, ইউ ক্যান অলওয়েজ এক্সট্রাক্ট মোর ইনফরমেশন ফ্রম দিস। ঠিক আছে, যে আপনি কত হাইট পর্যন্ত উঠবে, কত কি হবে, সবই এর মধ্যে এই ডেসক্রিপশন থেকে বের করে নিতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ধরনের জিনিসকে বলা হয় হচ্ছে ফিজিক্সে বলা হয় হচ্ছে স্টেট। ঠিক আছে, যে এইখান থেকে আপনি কাইন্ড অফ সব ইনফরমেশন বের করে নিতে পারবেন। এখন ঠিক আমরা এই অ্যানালজিটাই
যদি কোয়ান্টামে যায়, ঠিক আছে? তো আপনাদের কোয়ান্টাম মেকানিক্স যতটুকু পড়ছেন সেটা হচ্ছে যে প্রথম পড়লেন রাদারফোর্ডের পরমাণু মডেল, তাই না? তো পরমাণু মডেল পড়ার পরে দেখা গেল যে মনে আছে তো এইগুলো নাকি পড়ছেন না? আচ্ছা, তো ধরেন রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ার পরে দেখা গেল যে এটার একটা বড় সমস্যা হচ্ছে যেটা তো ঘুরতে ঘুরতে কেন্দ্রে চলে আসার কথা, সো এটা অ্যাটমিক মডেল, এটা স্টেবিলাইজ হওয়ার কথাই না। পরে রাদারফোর্ডের সাথে কাজ করতো নিলস বোর, তো পরে প্রপোজ করলো যে না, এটা ঠিক এভাবেই থাকে, শুধু মানে ফোটন ছেড়ে দিলে নিচের লেভেলে চলে আসে বা ফোটন একটা অ্যাবজর্ব করলে উপর লেভেলে যায়, আদারওয়াইজ সে ওইখানেই থাকে, কোনো শক্তি বিকিরণ করে না, অমুক্ত, রাইট? ওইখানে আপনার প্রথম কোয়ান্টাম মেকানিক্সের সাথে ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে? যে মানে কোয়ান্টাম মেকানিক্স কাইন্ড অফ আপনি অ্যাটমিক মডেলে ইউজ করতেছেন। আরেকটা জিনিস ছিল হচ্ছে ফোটন, ঠিক আছে? লাইটের পার্টিকেল না বলে মানে লাইট একটা পার্টিকেল, এটা বিশ্বাস করতে হচ্ছে আপনার নিউটন, ঠিক আছে, 1600 সালে। তো দেন পরে দেখা গেল যে না, লাইটের ওয়েভ প্রপার্টি বেশি, তো এই জন্য লাইটের পার্টিকেল কথাটা আর কি এক ধরনের ট্যাবু হয়ে গেছিলো, ঠিক আছে? তো আইনস্টাইনের কি এই জন্য খুব এই ওয়ার্ডটা অ্যাভয়েড করার জন্য বা হচ্ছে আপনার মানে লাইট কোয়ান্টা ওয়ার্ডটা ইউজ করছে, ঠিক আছে? বাট টু বি অনেস্ট আর কি আপনি মানে যে ওয়েভ প্যাকেট কত কথা, মানে পার্টিকেল কথাটা না বলে আর কি অনেকভাবে ইয়ে করা হয়, এবং এটা আসলে এক্স্যাক্টলি পার্টিকেলও বলা উচিত না, কারণ বোথ পার্টিকেল অ্যান্ড ওয়েভ নেচার দুইটাই আছে, ঠিক আছে? তো যাই হোক না কেন, জিনিসটা হচ্ছে যে ফোটনও একটা কোয়ান্টাম অবজেক্ট। তো এই ধরনের অবজেক্টকে বা আপনি একটা ইলেকট্রনকে বা আপনি একটা ফোটনকে বা আপনি একটা অ্যাটমকে বা ধরেন আমি তো অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি, আমাকেও যদি আপনি একটা ডেসক্রাইব করতে চান, এইভাবে আমার স্টেটকে ডেসক্রাইব করতে চান যেখান থেকে সব কিছু আপনি সব ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? তো ওইটাই হবে ওই ফোটনের স্টেট বা ওই ইলেকট্রনের স্টেট, মানে যার কথা বলতেছেন তার স্টেট হবে। কথাটা বুঝতে পারছেন? এই ধরনের হিসাবে কেন যাইতে হইলো? কারণ হচ্ছে যে ধরেন যখন আমরা নর্মাল ফিজিক্স করতেছি তখন আমরা তো দেখতে পাচ্ছি যে আচ্ছা এই পার্টিকেলের একটা পজিশন বলে একটা কিছু আছে, এটা আমরা ফিল করতে পারি যে আচ্ছা এটার একটা হচ্ছে যে আপনার কি বলে ম্যাস আছে, এটার একটা ভলিউম আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো আমরা ফিজিক্যালি দেখতে পারি। বাট অ্যাট সার্টেইন পয়েন্ট আপনি যে অ্যাটমের মধ্যে আসলে কি চলতেছে এগুলো তো আসলে দেখা সম্ভব না। সো এবং এই জায়গাটাতেই আসলে আমাদের মেজরিটি গ্যাঞ্জাম ছিল, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে যেরকম আপনার কি বলে যেইখানে আর কি আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ইন্ট্রোডিউসড হয়েছে, এবং বা ধরেন শ্রোডিঞ্জার ইকুয়েশনের আর কি আরেকটা ইকুইভ্যালেন্ট মেথড আছে, সেটা হচ্ছে আপনার হাইজেনবার্গের আরেকটা মেথড ছিল আর কি, ম্যাট্রিক্স মেকানিক্স বলে। এইগুলো যদি আর কি আপনারা এদিক সেদিক নাম হয়তো মাঝে মাঝে পপ সায়েন্সে শুনে থাকবে, ঠিক আছে? হাইজেনবার্গ আর শ্রোডিঞ্জার দুইজন আসলে বেসিক্যালি ইকুইভ্যালেন্ট কাজ করছিল। এই যদি আমরা মানে হাইজেনবার্গের ওইটা তখন অ্যাকসেপ্টেড হয় নাই, তো পরে শ্রোডিঞ্জারেরটা আর কি অ্যাকসেপ্টেড হয়েছে মানুষজনে, তো এই জন্য। বাট দুইটা একই জিনিস, তো ওরা একই টাইমে এইটা রিয়েলাইজ করছিল, বা আই গেস হাইজেনবার্গ আগে রিয়েলাইজ করছিল, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে আমরা যে ধরতেছি, এই যে ছোটোবেলায় পড়ছেন যে হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ এত, ঠিক আছে? এখন আপনি কি দেখতে পাবেন যে আচ্ছা এটা ঠিক এইটা হইলো প্রোটন, এখান থেকে মাপতেছি যে ইলেকট্রন এত দূরে আছে, এটা তো আসলে আমরা দেখতে পাচ্ছি না। সো উই আর মানে উই আর বেসিক্যালি গেসিং যে আচ্ছা এখানে হয়তো ঘুরতেছে এরকম করে, ঠিক আছে? বাট যদি আপনার ওই অ্যাজাম্পশনে ভুল হয় বাকি সবই ভুল, ঠিক আছে? সো এই জন্য আমরা ওখান থেকে সরে আসছি, ওখান থেকে সরে এসে বলছি যে ওকে, জাস্ট লাইক আমাদের মানে এই জিনিসটা এরকম মডেলটা সবসময় থাকবে। আমি জানি না যে ওইটার এক্স্যাক্টলি একটা পজিশন আছে কিনা, ওইটার এক্স্যাক্টলি একটা ভেলোসিটি আছে কিনা, ওইটার এক্স্যাক্টলি একটা মাস আছে কিনা, এইগুলো আমি জানি না। বাট আই ডু এগ্রি, কোনো কিছুকে ডেসক্রাইব করতে গেলে আই নিড আ ফিউ নাম্বারস, ঠিক আছে? এটা এক্স্যাক্টলি কী রিপ্রেজেন্ট করতেছে আমি জানি না এখন, বাট এটা যদি একটা স্টেট বলতে হয় তার মানে এখান থেকে আমরা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারবো ওইটার ব্যাপারে, ঠিক আছে? যেমন আমরা অ্যাকচুয়ালি অ্যাটমের রেডিয়াস মাপতে পারি না, ঠিক আছে? কিন্তু ধরেন একটা অ্যাটমের মধ্যে যে লাইটের ট্রানজিশন মানে বেসিক্যালি ইলেকট্রনের ট্রানজিশন হইলে লাইট কত ওয়েভের লাইট বের হওয়ার কথা ওইটা তো অবজার্ভ করতে পারি, ঠিক আছে? সো আমাদের ক্যালকুলেশন যদি ঠিকঠাক থাকে সব কিছু, দ্যাট রেজাল্ট শুড বি কনসিস্টেন্ট, ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন? সো মানে আমাদের ফোকাসটা চেঞ্জ হয়ে গেছে
যে ওকে ফিক্সড, আচ্ছা এটা একটা পার্টিকেল ছিল অমুক তমুক, এরকম না করে মানে বিকজ এই জায়গাতেই আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল যে মানে ধরেন ক্লাসিক্যাল আর কোয়ান্টাম ওয়ার্ল্ড আলাদা বলতে যেই কথাটা বুঝায় যে আসলে আমরা যে ইনটিউশনগুলো কাজ করে ওই কোয়ান্টাম লেভেল মানে খুবই ছোট অ্যাটমিক লেভেলে বেসিক্যালি ওই ইনটিউশনগুলো ডিরেক্টলি হয়তো কাজ করে না। বাট ইফ ইউ ওয়ান প্রেডিক্ট সামথিং, ঠিক আছে, যেটা হচ্ছে ফিজিক্সের কাজ, যে কিছু একটা প্রেডিক্ট করা, যেমন এটা অমুক জায়গায় পড়বে এরকম টাইপের কিছু যদি আপনি বলতে চান, ইউ নিড আ ফিউ নাম্বারস যেটা ওই অবজেক্টটার কারেন্ট স্টেট ডিসক্রাইব করবে, এবং টাইমের সাথে সাথে এই নাম্বারগুলো চেঞ্জ হইতে পারে, মানে আমরা বলি হচ্ছে ইভলভ হইতে পারে, ঠিক আছে, চেঞ্জ হইতে পারে। বাট ইউ অলওয়েজ শুড বি এবল টু এক্সট্রাক্ট যে আচ্ছা এটার মধ্যে থেকে ইনফরমেশন কি। যেমন আমি হয়তো সেম পার্টিকেলটাকে যদি বলতাম যে এটার যদি কোয়ান্টাম ভার্সনের কথা বলতাম, এখানেও হয়তো কাইনেটিক এনার্জি বের করতে পারবো, এখানেও হয়তো পটেনশিয়াল এনার্জি বের করতে পারবো। কিভাবে বের করতে হবে, কি করতে হবে, সেইগুলা পরের কথা। প্রথম কথা হচ্ছে দ্যার শুড বি লিস্ট অফ নাম্বারস এরকম যেটাকে কাইন্ড অফ রিপ্রেজেন্ট করবে ওই জিনিসটাকে। তো মানুষজন কি বহুত খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে যাচ্ছে এইগুলো কোন ধরনের অবজেক্ট, সেখানেই আমরা এখন যাব। বাট এই যে এটাকে বলা হয় হচ্ছে স্টেট। সো প্রত্যেকটা কোয়ান্টাম সিস্টেমেরই একটা স্টেট থাকে। আসলে শুধু কোয়ান্টাম সিস্টেম না, আপনার ক্লাসিক্যাল সিস্টেমেরও স্টেট থাকে। বাট ক্লাসিক্যাল সিস্টেমগুলো তো আসলে আমরা নিজের চোখে দেখতে পাই, নিজে ফিল করতে পারি, কিছু ইনটিউশন আছে, আমরা এদেরকে বিভিন্ন নাম্বারগুলোর আলাদা আলাদা নাম দিতে পারি, আলাদা আলাদা মানে ধরেন মানে ওই তো আমাদের ইনটিউশন কাজ করে। যেমন আমি যদি আপনাকে বলি যে ম্যাথস মানে কি, আপনি হয়তো এক্সপ্লেইন না করতে পারলেও আপনি আমাকে বুঝাইতে পারবেন যে আচ্ছা এই যে এটার ম্যাথস বেশি, এটার ম্যাথস কম, রাইট? তো এখন এই নাম্বারগুলোর রিপ্রেজেন্টেশন কি, এটার জন্য আসলে আমাদের সত্যি বলতে কোনো ইনটিউশন নাই, ঠিক আছে। যেমন এক ধরনের জিনিস আছে যেটা আসলে মানে স্পিন, আমি বলবো যে অ্যাটলিস্ট আমার কোনো এটার ইনটিউশনই নাই, ঠিক আছে। আমি জানি যে আচ্ছা ম্যাথমেটিক্স কেমনে কাজ করে, বাট মানে আপনি যদি আমাকে বলেন যে আচ্ছা ম্যাথস, তো ম্যাথসের একটা ইউনিট আছে মেজার করা যায়, আমি জানি, বাট আমি অ্যাটলিস্ট আপনাকে বুঝাই দিতে পারবো যে দেখেন এটা 5 বছরের বাচ্চাকে আমি বুঝাই দিতে পারবো যে এটার ম্যাথস বেশি, এটার ম্যাথস কম। কিন্তু স্পিন কি একটা 5 বছরের বাচ্চাকে আমি বুঝাইতে পারবো না, ঠিক আছে। সো মানে ডেসক্রাইব করাটা কঠিন, এটা আমাদের ইনটিউশন দিয়ে ডেসক্রাইব করাটা কঠিন, বাট দেয়ার আর লিস্ট অফ নাম্বারস যেইগুলো থেকে আমরা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি, এবং এইটাকেই বলা হয় হচ্ছে আমাদের স্টেট, একটা কোয়ান্টাম সিস্টেমের স্টেট। কোয়ান্টাম সিস্টেম বলতে কি বুঝাচ্ছি, কোয়ান্টাম সিস্টেমটা হইতে পারে একটা ফোটন, ওইটা আপনার সিস্টেমটা হইতে পারে একটা ইলেকট্রন, আপনার সিস্টেমটা হইতে পারে একটা অ্যাটম, মানে সেখানে নিউক্লিয়াস আছে, বা নিউক্লিয়াসও একটা সিস্টেম হইতে পারে, এখানে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, মানে যা নিয়ে আপনি কনসিডার করতেছেন, যেই সিনারিওটা কনসিডার করতেছেন ওইটা হইলো আপনার সিস্টেম। বা পুরা যদি আপনি আমাকে নিয়ে বসেন, আমিও একটা কোয়ান্টাম সিস্টেম। আপনি যদি পুরা ইউনিভার্স নিয়ে বসেন, তাহলে এটাও একটা বিশাল কোয়ান্টাম সিস্টেম। কথাটা বুঝতে পারছেন? মানে কোয়ান্টাম সিস্টেম মানে হচ্ছে যেই কোয়ান্টাম অবজেক্টটাকে নিয়ে আপনি স্টাডি করতেছেন, ওইটা হইতে পারে একটা পার্টিকেল, ওইটা হইতে পারে কোটি কোটি পার্টিকেল, ঠিক আছে। সো হোয়াট এভার দ্য সিস্টেম ইজ, প্রবাবলি দেয়ার ইজ আ ওয়ে টু ডিসক্রাইব দ্যাট সিস্টেম ইউজিং আ ভেক্টর লাইক দিস, ঠিক আছে। তো এইটা করার পরেও আসলে কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে, এটা তো পরে আসবো। বাট টার্নস আউট যে আইসোলেটেড সিস্টেমের কথা বলতেছি আমি, ঠিক আছে। যেমন এইখানেও আসলে কাইন্ড অফ তাই। আমি যদি এই অবজেক্টটাকে, এই যে বলছি যে এক্সপেক্টেড ভেলোসিটি যা ছিল তাই এগুলো বের করতে পারবো যদি ধরেন জি এর মান জানি, অমুক তমুক জানি। এমন আমি হঠাৎ করে বললাম যে এটা আসলে আপনি বাইরে থেকে বাতাস আছে, ঠিক আছে, বাতাসের একটা ভেলোসিটি আছে, বাতাসের কারণে তো দেখা যাচ্ছে এটা হয়তো তার ট্র্যাজেক্টরি থেকে একটু চেঞ্জ হয়ে যাবে, রাইট? ঠিক আছে। তো ধরেন এই এক্সটার্নাল ইফেক্ট থাকলে আপনি এই স্টেট ভেক্টর থেকে যা প্রেডিক্ট করবেন দ্যাট উইল ডেফিনেটলি চেঞ্জ, ঠিক আছে। সো এক্সটার্নাল ইফেক্টের কথা আমরা আপাতত বাদ দিব। সো আমরা আর কি বলবো যে কোনো এক্সটার্নাল ইফেক্ট নাই, মানে আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। এটার বাইরের থেকে কোনো ইন্টারাকশন নাই, না কোনো ফোটন এসে ধাক্কা দিচ্ছে, না কোনো ম্যাগনেটিক ফোর্স আছে, না কোনো ইলেকট্রিক ফোর্স আছে। আপনি যা কনসিডার করতেছেন একদম সম্পূর্ণরূপে যদি আইসোলেটেড থাকে, সেই ক্ষেত্রে সেইটাকে আমরা এইভাবে ডিসক্রাইব করতে পারবো, ঠিক আছে। সো আমরা বলবো যে একটা আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেমকে এইভাবে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করা যায়, বুঝতে পারছেন? অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু বি আওয়ার ফার্স্ট পস্ট্রেট অফ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। এখানে আরও কিছু জিনিসপাতি ক্লিয়ার কাট করব। যেমন এখন আপনারা তো একটু ভেক্টর নিয়ে কথাবার্তা পড়ছেন, তা ভেক্টর মানে কি? ভেক্টর মানে আসলে একটা ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট। তো ভেক্টর স্পেসের এলিমেন্ট মানে কি? ওইখানে কোন ধরনের সেট নিয়ে আমরা কাজ করতেছি, এই ধরনের প্রশ্ন করবেন।
তো সহজ কথা, আচ্ছা আমি এখানে আগে একটু নোটেশন দিয়ে নেই একটা, এইটাকেই সাধারণত আপনাদের এই যে সাই দিয়ে লেখা হয়, ঠিক আছে। ইউজুয়ালি একটা মানে ধরেন আমরা যে কোনো ভ্যারিয়েবলকে যেমন আননোন কোয়ান্টিটিকে এক্স দিয়ে লিখি, সেরকম ট্রেডিশন হচ্ছে বা কনভেনশন হচ্ছে আপনি কোনো কোয়ান্টাম সিস্টেমকে যদি ডিসক্রাইব করতে চান ওইটাকে সাই দিয়ে লেখা হয়। আর এখানে আসলে ওই যে অ্যারো না দিয়ে আমরা এখানে ব্র্যাকেট নোটেশনই ইউজ করি, ঠিক আছে, সবসময়। তো একটা আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেমকে এরকম একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো ভেক্টরটা কোথাকার? একটা ধরেন হিলবার্ট স্পেসের এলিমেন্ট, ঠিক আছে। হিলবার্ট স্পেস হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর স্পেস, সেইটার একটা এলিমেন্ট হচ্ছে এটা। হোয়াট ইজ হিলবার্ট স্পেস? কথা তো ঘুরায় লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, হিলবার্ট স্পেস হইতেছে বেসিক্যালি ইনার প্রোডাক্ট স্পেস প্লাস I guess this Cauchy completeness লিখে দিই। আচ্ছা, হিলবার্ট স্পেস মানে কি? হিলবার্ট স্পেস মানে হইতেছে ইনার প্রোডাক্ট স্পেস সাথে Cauchy কমপ্লিটনেস প্রপার্টি যদি থাকে ওই স্পেসের, তাহলে Cauchy কমপ্লিটনেস কি, ঠিক আছে। ইনার প্রোডাক্ট স্পেস কি মনে আছে? হ্যাঁ, মানে ভেক্টর স্পেস মানে ইনার প্রোডাক্ট মানে হইতেছে আবার ভেক্টর স্পেস প্লাস বেসিক্যালি ইনার প্রোডাক্ট করা যায়। মানে ধরেন আপনি ওই কোনো একটা ভেক্টরের নর্ম মানে কি এটা জিজ্ঞেস করতে পারবেন, তারপরে দুইটা ভেক্টর অর্থোগোনাল কিনা এইগুলো জিজ্ঞেস করতে পারবেন, ঠিক আছে। সো মানে ডট প্রোডাক্ট ইজ অ্যালাউড, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা ভেক্টর স্পেসের সাথে যদি ইনার প্রোডাক্টের ফিচারটা অ্যাড করি তাহলে ওটাকে ইনার প্রোডাক্ট স্পেস বলে, আর ওইটার সাথে যদি Cauchy কমপ্লিটনেসের কথা বলি তাহলে ওইটা হয়ে যায় হচ্ছে হিলবার্ট স্পেস, ঠিক আছে। সো সত্যি কথা বলতে যেটা বোঝানো হচ্ছে দিস ইজ বেসিক্যালি, আর সাধারণত আপনাদের যদি কখনো এরকম ইনার প্রোডাক্ট স্পেস বা হিলবার্ট স্পেস, বিশেষ করে কখনো যদি হিলবার্ট স্পেসের কথা বলে, প্রথমেই বুঝবেন যে এটা হচ্ছে এখানকার ফিল্ডটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। হিলবার্ট স্পেস এটার ডেফিনেশনগুলো দেওয়াই হয় হচ্ছে কমপ্লেক্স নাম্বার হিসেবে, ঠিক আছে। এটার একটা স্পেশাল কেস আপনি রিয়েল নাম্বার বলতে পারেন, বাট হিলবার্ট স্পেস সবসময় আসলে কমপ্লেক্স নাম্বারেই ফিল্ডেই কাজ করে আর কি, ঠিক আছে। ডেফিনেশনগুলো সবসময় কমপ্লেক্স নাম্বারের হিসাবেই দেওয়া থাকে, ঠিক আছে। কারণ যে ইনার প্রোডাক্টের এইখানে যে মনে আছে ডেফিনেশনে বলা ছিল যে একটার কনজুগেট হইতে হবে উল্টায় দিলে, ঠিক আছে, অমুক তমুক। তো যাই হোক, বেসিক্যালি উই আর গোয়িং টু ইউজ দ্য ফিল্ড অফ কমপ্লেক্স নাম্বারস, নট রিয়েল নাম্বারস, ঠিক আছে। সো তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে আচ্ছা দিস ইজ আ ভেক্টর, সো কোনো একটা বেসিসে যদি আমি প্রকাশ করি এটা একটা ম্যাট্রিক্সের মতো হবে, এবং প্রত্যেকটা যে নাম্বার হবে এই এন্ট্রিগুলো হবে এক একটা কমপ্লেক্স নাম্বার। কয়টা নাম্বার থাকবে মানে ডিমেনশন কত হবে এই ভেক্টর স্পেসের? ওয়েল, আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আপনার সিস্টেম যত কমপ্লিকেটেড হবে তত বেশি ডিমেনশন থাকবে, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি আমাদের এখানে লাগবে না, দিস ক্যান ইভেন বি ইনফাইনাইট, ঠিক আছে। যেরকম আমরা যখন এই যে পজিশন বা মোমেন্টাম এইগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই, এগুলো আসলে ডিসক্রিট সিনারিও না, ঠিক আছে। এগুলো কন্টিনিউয়াস একটা জিনিস, ঠিক আছে, যে আপনি পজিশন 0 থেকে পজিশন 1-এর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে ওখানে এরকম ডিসক্রিট নাম্বার দিয়ে আসলে লেখা সম্ভব না, সো ডিমেনশন ইনফাইনাইটও হইতে পারে, বাট আমাদের জন্য সেটা লাগবে না। আমাদের এখানে ফাইনাইট ডিমেনশন হইলেই এনাফ হবে কোয়ান্টাম কম্পিউটেশনের জন্য। সো বেসিক্যালি এরকম কিছু নাম্বার থাকবে, কমপ্লেক্স নাম্বার কতগুলা সেটা আপনার সিস্টেম মানে সিস্টেমের উপর ডিপেন্ড করবে। যেমন সবচেয়ে ছোট কোয়ান্টাম সিস্টেম হচ্ছে 1 কিউবিট, ঠিক আছে। 1 কিউবিট হচ্ছে বেসিক্যালি দ্য সিম্পলেস্ট পসিবল কোয়ান্টাম সিস্টেম, এবং 1 কিউবিটে বেসিক্যালি লাগে হচ্ছে 2টা নাম্বার, ঠিক আছে। সো 2 ডিমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস, ঠিক আছে, যেখানে আপনি ইনার প্রোডাক্ট করতে পারেন, এবং কমপ্লেক্স নাম্বারের যদি মানে ফাইনাইট ডিমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস হয়, এই Cauchy কমপ্লিটনেস সবসময় আসলে হয়েই যাবে, ঠিক আছে। আপনাদের এই যে যদিও বললাম যে Cauchy কমপ্লিটনেস থাকা লাগবে, এইটা আসলে আপনাদের মানে অটোমেটিক ফুলফিল হয়ে যাবে সবসময়, ঠিক আছে। সো এটা নিয়ে আসলে আপনাদের টেনশন করার দরকার নাই, ঠিক আছে। তো এইটা সবসময় ফুলফিল হবে। কি জিনিস বুঝাচ্ছে এটা আমি বুঝাই দিতেছি, অসুবিধা নাই। বাট
হচ্ছে যে তারপরও মানে জানাই রাখি যে আপনাদের এইটা নিয়ে কখনোই টেনশন করা লাগবে না। হিলবার্ট স্পেস সবসময় কশি কমপ্লিট হয় এবং কমপ্লেক্স ফাইনাইট কমপ্লেক্স ভেক্টর স্পেস, যে কোনো ফাইনাইট কমপ্লেক্স ভেক্টর স্পেস ইনফ্যাক্ট রিয়েল ভেক্টর স্পেস হইলেও সেটা কশি কমপ্লিট হইতো। ঠিক আছে, আচ্ছা এখন কশি কমপ্লিটনেস বলতে কি বুঝায় একটু হালকা করে বলে দিই। আচ্ছা ধরেন যে কোনো ভেক্টর স্পেসে কোনো ভেক্টর স্পেসকে কখন কমপ্লিট বলা হয়? ঠিক আছে, মানে জাস্ট কমপ্লিট বলা মানে আসলে বোঝাচ্ছে কশি কমপ্লিট বলা। অনেক ওয়েতে ডিফাইন করা যায়, তবে আমি সবচেয়ে সহজ ওয়েতে যেটা মানে রিগোরাস ভাবে বলতে গেলে আর কি একটু কঠিন হয়ে যাবে, তার চেয়ে আমি একদম সহজ করে একটু বলি। দেখেন ধরেন কোন একটা ভেক্টর স্পেসে একটা ভেক্টর হচ্ছে v1 আর একটা ভেক্টর হচ্ছে v2। আপনারা তো এই এক্সিওমটার কথা মনে আছে যে এই দুইটাকে যোগ করতে পারা যাবে এবং যোগ করলে এইটাও কি আরেকটা ভেক্টর হবে না? ঠিক আছে, সো দুইটা ভেক্টরকে যোগ করলে আরেকটা নতুন ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, অ্যাডিশনের আন্ডারে ক্লোজড হইতে হবে ভেক্টর স্পেস হইতে গেলে। তো হ্যাঁ ফাইন, যদি তিনটা ভেক্টরকে যোগ করি তাহলেও তো এটা আরেকটা নতুন ভেক্টর আউটপুট দিবে, তাই না? ঠিক আছে, ইনফ্যাক্ট আপনি যদি যে কোনো ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস যদি যোগ করেন, ঠিক আছে, ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস যদি যোগ করেন তাহলে তো অবশ্যই একটা নতুন আরেকটা ভেক্টর দিবে, রাইট? তো যেমন আমরা এইটাকে সাধারণত এইভাবে লিখি শর্ট হ্যান্ড নোটেশনে, এটা আপনারা মনে হয় পরিচিত যে k = 1 থেকে শুরু করে n পর্যন্ত, এরকম নোটেশন দেখছেন না? ঠিক আছে, সামেশন নোটেশন আর কি, k = 1 থেকে n পর্যন্ত সাম করো vk, মানে k গুলাকে চেঞ্জ করে করে, লিটারালি আপনি ফর লুপের মতো চিন্তা করবেন যে ফর k = 1 to n সাম vk। ঠিক আছে, vk গুলাকে যোগ করতেছে, তো যে v1 v2 v2 এরকম। সো হ্যাঁ, এরকম ফাইনাইট করে সাম হইলে মানে 1 থেকে n পর্যন্ত এরকম ফাইনাইট কোনো সাম হইলে দিস ইজ অলওয়েজ গোয়িং টু বি অ্যানাদার ভেক্টর। প্রশ্ন হচ্ছে ধরেন এরকম কোনো সাম যদি থাকে, আমি যদি ইনফাইনাইট নাম্বার অফ ভেক্টরস যোগ করি, ঠিক আছে, যেটা কনভার্জ করে। এখন যদি কনভার্জ না করে তাহলে তো ইনফিনিটি দিবে, ওইটা নিয়ে আসলে টেনশন নাই। যেমন যে 1 + 2 + 3 + 4 এগুলো যদি ডট ইনফিনিটি পর্যন্ত যোগ করতে থাকি তাহলে তো আপনাকে ইনফিনিটিই দিবে, তো বাড়তেই আছে সবসময়, দ্যাটস ফাইন। বাট ধরেন কনভার্জিং সাম যেইগুলা, ঠিক আছে, সেইগুলা যদি এরকম ইনফাইনাইট নাম্বার অফ টার্মস যোগ করি তারপরেও কি এই রেজাল্ট যেটা আসবে, ইজ দিস গোয়িং টু বি অ্যানাদার ভেক্টর, নাকি এটা একটা ডিফারেন্ট অবজেক্ট হয়ে যাবে? কারণ যখনই ইনফিনিটি আসবে তখনই ইউ শুড বি কেয়ারফুল। ঠিক আছে, মানে হইতে পারে উইয়ার্ড জিনিসপাতি চলে আসতে পারে, কথাটা বুঝতে পারছেন? সো এইটাও ভেক্টর কিনা। কশি কমপ্লিট কোন একটা ভেক্টর স্পেস কশি কমপ্লিট হওয়া মানে হ্যাঁ এইটাও একটা ভেক্টর। মানে বেসিক্যালি আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি কশি কমপ্লিটনেস নিয়ে, যে আপনি যদি কোনো ইনফাইনাইট সামেশনও করেন দ্যাটস অলসো ফাইন, আপনার টেনশন করা লাগবে না। ঠিক আছে, ওইটাও একটা ভেক্টরই হবে, আপনি ভেক্টর স্পেসের বাইরে চলে যাবেন না, অন্য কোনো কিছু পাবেন না। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, মানে কাউন্টার এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি মিন করতেছি। ঠিক আছে, ধরেন একটা ভেক্টর স্পেস, ধরেন সিম্পল আমি 2-dimensional ভেক্টর স্পেসের কথাই বললাম। ঠিক আছে, এইখানে 2-dimensional ভেক্টর স্পেস, বাট এটা হলো রেশনাল নাম্বারের ফিল্ডের উপরে একটা ভেক্টর স্পেস। ঠিক আছে, মানে এ আর বি হইলো দুইটা রেশনাল নাম্বার। মনে আছে তো রেশনাল নাম্বার মানে কি? না ফ্র্যাকশন আকারে লেখা যায়। ঠিক আছে, মানে মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা। তো এখন আপনি যদি এরকম দুইটা ভেক্টর যোগ করেন এ বি আর সিডি, যেখানে সবাই রেশনাল নাম্বার, যোগ করলে যা পাবেন a + c আর b + d, এটাও তো আপনি একটা ওই ভেক্টর স্পেসেরই এলিমেন্ট পাচ্ছেন। a + c একটা নতুন রেশনাল নাম্বার, b + d ও একটা নতুন রেশনাল নাম্বার, ঠিক আছে না? ঠিক আছে, সো ফাইনাইট নাম্বার অফ ফ্র্যাকশনস যদি আপনি যোগ করেন তাহলে সবসময় একটা নতুন ফ্র্যাকশন আসে বা মানে রেশনাল নাম্বার আসে, যে কারণে আমরা এটা বলতে পারি।
কিন্তু এমন কি সিনারিও হইতে পারে না যে এখানে আপনি ইনফাইনাইট নাম্বার অফ ফ্র্যাকশনস বা মূলদ সংখ্যা যোগ করতেছেন, রেশনাল নাম্বার যোগ করতেছেন, এবং রেজাল্টিং যেই ভ্যালুটা পাচ্ছেন সেটা আসলে রেশনাল নাম্বার না। ঠিক আছে, যেমন যদি আপনাদের মাথায় না আসে, চিন্তা করে দেখেন, √2 এটা তো একটা অমূলদ সংখ্যা, এটা তো এই সেটের মধ্যে নাই। বাট আমি যদি আপনাকে বলি যে √2 এর ভ্যালু কত, কি 1.4142 ডট 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 এরকম ছিল না, চলতেই থাকবে এবং কখনো রিপিট হবে না। তো এইটাকে আপনি যদি এইভাবে দেখেন যে আচ্ছা এটা তো 1 প্লাস 0.4 প্লাস 0.01 প্লাস 0.004 প্লাস ডট 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 ডট, ঠিক আছে, এই এক একটা ইন্ডিভিজুয়াল নাম্বার কি, এগুলো কি রেশনাল নাম্বার না? 1 একটা রেশনাল নাম্বার, 0.4 একটা রেশনাল নাম্বার, 0.01 একটা রেশনাল নাম্বার, 0.004 একটা রেশনাল নাম্বার, ডট ডট ডট। এখানে যত টার্ম লিখবেন প্রত্যেকটা টার্মই এক একটা রেশনাল নাম্বার। কিন্তু যখন আপনি এরকম ইনফাইনাইট নাম্বার অফ টার্মস যোগ করতেছেন, রেজাল্ট যা পাচ্ছেন এটা একটা ইররেশনাল নাম্বার, এটা ওই সেটের মধ্যে নাই, অ্যান্ড উই ক্যান প্রুভ দ্যাট, তাই না? পড়ে আসছেন ছোটবেলায়। সো ইউ শুড বি কেয়ারফুল যে আপনি যখন ইনফাইনাইট নাম্বার অফ সামস করতেছেন, আপনি যদি এরকম রেশনাল ফিল্ডের উপরে, মানে বেসিক্যালি যেটা আমি বলার চেষ্টা করতেছি, দিস ভেক্টর স্পেস ইজ নট কশি কমপ্লিট। ঠিক আছে, আপনি যদি এইখানে মানে এটা একটা ইনকমপ্লিট বলতে পারেন আর কি, যাই হোক, মানে বেসিক্যালি এখানে যদি আপনি ইনফাইনাইট নাম্বার অফ জিনিস যোগ করেন, দ্য রেজাল্ট ইউ উইল গেট, ফাইনাল রেজাল্ট যেটা আপনি পান, দ্যাট কুড বি আউটসাইড দিস ফিল্ড। ঠিক আছে, ওইখানকার নাম্বারগুলো এরকম ইরেশনাল নাম্বার থেকে আসতে পারে যদি ইনফাইনাইট নাম্বার অফ দেম যোগ করেন। সো তখন আর এই ভেক্টর স্পেসের মধ্যে থাকবে না। সো একই ভেক্টর স্পেসের মধ্যে অনেকগুলো এলিমেন্ট যোগ করতেছেন, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস যোগ করতেছেন, এবং রেজাল্ট যেটা পাচ্ছেন ওই সেটের বাইরে চলে যাচ্ছেন। আমরা এই ধরনের সেট নিয়ে কাজ করতে চাই না। ঠিক আছে, মানে কাজ করতে করতে ধরেন 2টা 3টা আম যোগ করলেন, যোগ করার পরে হঠাৎ হয়ে গেল জাম, তাইলে তো হইল না। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? সো আমরা আর কি এই ধরনের জিনিস অ্যাভয়েড করতে যাচ্ছি, সেই জন্যই আমরা চাই কশি কমপ্লিট ভেক্টর স্পেস নিয়ে কাজ করতে। সেম সিনারিওটা আপনি যদি চিন্তা করতেন যে আচ্ছা এটা যদি রিয়েল নাম্বার বলতাম, এ আর বি হচ্ছে 2টা রিয়েল নাম্বার, সো আপনি যদি ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস যোগ করেন এইভাবে প্রত্যেকটা রিয়েল নাম্বার, ফাইনালি যা পাবেন ওটাও আরেকটা রিয়েল নাম্বারই পাবেন। এবং আপনি রিয়েল নাম্বার যোগ করতে করতে ইনফাইনাইট নাম্বার অফ দেমসও যদি আপনি যোগ করেন, যোগ করতে করতে কখনো আপনি রিয়েল নাম্বারের বাইরে কিন্তু চলে যাবেন না। কথাটা বুঝতে পারছেন? সো রিয়েল নাম্বারের উপরে যদি কোনো ভেক্টর স্পেস হয়, ওইটা কশি কমপ্লিট। আর কমপ্লেক্স ভেক্টর স্পেস হইলে তো আরও স্ট্রং। ঠিক আছে, ওইখানে আপনি কমপ্লেক্স নাম্বার যোগ করতে করতে বেরোয় যেতে পারবেন না। সো ওইটাও আসলে কশি কমপ্লিট। বুঝতে পারছেন কশি কমপ্লিটনেসের বিষয়টা? তো এইটা আর কি আরও অনেক জটিল করে দেখবেন, হয়তো বইয়ে লেখা থাকবে, বাট দিস ইজ দ্য মেইন রিজন। মানে আমি আসলে মোটিভেট করতেছি যে কেন আসলে আমরা কশি কমপ্লিটনেস চাই। ঠিক আছে, ওইভাবে ব্যাখ্যা করতেছি। তো যাই হোক, সো বেসিক্যালি আমি যেটা বললাম, দেখেন যেহেতু কমপ্লেক্স নাম্বার এবং ফাইনাইট ডিমেনশন, তো আপনার সবসময় এই ধরনের জিনিস আমাদের এখানে আরেকটা নতুন কমপ্লেক্স ভেক্টরই আউটপুট দিবে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, সো ওই সেটের বাইরে যাব না। সো কশি কমপ্লিটনেস সবসময় মানে ফুলফিল হবেই এই কন্ডিশনটা আমাদের কেসে, এবং ফুলফিল হইলে আরও সুবিধা, তাই না? যে আমরা এক ধরনের অবজেক্ট নিয়ে কাজ করতেছি, হুট করে ওই মানে আম জাম হয়ে যাবে না আর কি, আম সারা জীবন আমই থাকবে। ঠিক আছে, আপনি ইনফাইনাইট নাম্বার অফ আম যোগ করলেও আমই থাকবে আরেকটা। ঠিক আছে, তো যাই হোক, সো বেসিক্যালি দিস ইজ এ গুড প্রপার্টি টু হ্যাভ, এবং আমাদের এখানে যেই সিচুয়েশন, সেই সিচুয়েশনে সবসময় আসলে এটা ভ্যালিড হয়েই যাবে। সো বেসিক্যালি আপনি বলতে পারেন দিস ইজ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, আপনাদের জন্য বেসিক্যালি এটা একটা ইনার প্রোডাক্ট স্পেস। সাথে এই কশি কমপ্লিটনেস কথাটা বলা উচিত, বাট না বলে সমস্যা আছে। আচ্ছা, তারপরেও তাহলে এটা কেন বলে, যদি এটা সবসময় ফুলফিল হয়েই যাবে? আমরা তো কোয়ান্টাম কম্পিউটিং করতেছি, রাইট? তো এইখানে ফাইনাইট ডিমেনশন ইজ গুড এনাফ। কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স করতে চান, ওই যে বললাম পজিশন, মোমেন্টাম, ওইগুলো নিয়ে কাজ করতে চান, দেন ইউ হ্যাভ টু ডিল উইথ ইনফিনিটিস। ঠিক আছে, ওখানে আপনার বললাম যেটা যে ইনফাইনাইট ডিমেনশন। তো ইনফাইনাইট ডিমেনশন যদি হয়, ওইটা যদি আপনি কশি কমপ্লিটনেস জিনিসটা আর কি জোর করে না, মানে কনস্ট্যান্ট দিয়ে না দেন, তাইলে কি হচ্ছে আপনি সেটের বাইরে চলে যেতে পারেন। ঠিক আছে, সো এই জন্য আর কি, মানে বেসিক্যালি ধরেন এটা ইনফাইনাইট ডিমেনশনের জন্য মোর ইম্পর্টেন্ট, আমাদের এইখানে অটোমেটিক্যালি ফুলফিলড হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন?
সো এটাই যাই হোক গেল। তো হ্যাঁ আচ্ছা, যেহেতু এইখানে এমনিতেও যাইতে পারবো না, হ্যাঁ সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট পস্টুলেটটা কি লেখা আছে একটু খেয়াল করেন। আপনাদের এখানে দেখেন বক্স করে দিয়ে দেওয়া আছে, যেই আজকে টিউটোরিয়ালটা দিয়েছি, ঠিক আছে। বলা হচ্ছে যে an isolated physical or quantum system is described by a normalized state vector psi in a Hilbert space, ঠিক আছে। ডিমেনশন নিয়ে কোনো কথা নাই, কারণ এটা সিস্টেমের উপর ডিপেন্ড করবে। সিস্টেম কমপ্লিকেটেড হলে ডিমেনশন বেশি হবে, আর যদি মানে সিম্পল হয় তাইলে ইয়ে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনি তো দাবি করতে পারতেন যে স্যার দুইটা কেন, আমি তো একটা এন্ট্রি দিয়েও তো মানে 1/1 ম্যাট্রিক্স দিয়েও তো আমি হচ্ছে যে একটা ভেক্টর মানে হিলবার্ট স্পেস বানাইতে পারতাম, রাইট? বানাইতে পারতাম। ওইটা আসলে যে বললাম যে 1/1 ম্যাট্রিক্সকে সবাই জাস্ট স্কেলারই ধরে, ঠিক আছে। আপনাদের এখানে মানে 1/1 ম্যাট্রিক্স ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু মানে কি বলে জাস্ট আপনার একটা মানে কমপ্লেক্স নাম্বারের একটা কমপ্লেক্স নাম্বার জাস্ট, ঠিক আছে। সো এই জন্য ওইটা নিয়ে আর কি আলাদা করে কোনো কথা বলবো না। যেমন ধরেন আপনাদের তো 2 ডিমেনশনাল ভেক্টর, মানে ধরেন এতদিন পর্যন্ত রিয়েল ভেক্টরের কথা যদি চিন্তা করেন, আপনার 2 ডিমেনশন পড়ছেন, 3 ডিমেনশন পড়ছেন, ঠিক আছে। তো তখন ভেক্টরের আলোচনা করছেন, বাট যখন আসলে আপনার 1 ডিমেনশন থাকে তখন কিন্তু ভেক্টর নিয়ে আসাই লাগে না, জাস্ট আমরা এক্স নাম্বারটা দিয়েই কাজ করি, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ এইটুকু হইলে এই নাম্বারটা দিলেই হয়ে যায়। তো এইটাও একটা ভেক্টর স্পেস, 1 ডিমেনশনাল ভেক্টর স্পেস, বাট 1 ডিমেনশনাল ভেক্টর স্পেস ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু মানে ধরেন ওই যেই ফিল্ডের উপরেও ভেক্টর স্পেস ওই ফিল্ডটাই। সো আলাদা করে আসলে আমরা ওইটাকে ভেক্টর স্পেস হিসাবে ট্রিট করি না। সো এই জন্য আর কি আমি বললাম যে সিম্পলেস্ট পসিবল কোয়ান্টাম সিস্টেম যদি বলেন, আই উড সে যে 1 কিউবিট, বা এভরিওয়ান উড সে যে 1 কিউবিট ইজ দ্য সিম্পলেস্ট পসিবল কোয়ান্টাম সিস্টেম, ঠিক আছে। সো 1 কিউবিট সিঙ্গেল ডাইমেনশনাল স্টেট ভেক্টর জাস্ট একটাই 1, কারণ নরমাল হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ মানে আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে তো মানে একটাই ইয়ে থাকবে, রাইট? আচ্ছা হ্যাঁ, ওখানেও আসতেছে, ওরা তো আবার গ্লোবাল ফেজও বুঝবে না আর কি এখন। তো যাই হোক সমস্যা নেই। সো আমি যদি বলি যে আমাদের ওয়ান কিউবিট সিস্টেম, সেটা দেখতে বেসিক্যালি ডেসক্রাইব করতে গেলে আপনার 2টা কমপ্লেক্স নাম্বার ইউজ করা লাগে, এরকম আলফা একটা কমপ্লেক্স নাম্বার, বিটা একটা কমপ্লেক্স নাম্বার। বাই দ্য ওয়ে এখন থেকে আমি ওই কনভেনশন মেনটেন করব যে আমি যদি কোথাও আলফা বিটা গামা এরকম গ্রিক লেটার ইউজ করি, আমি বুঝাতে চাচ্ছি কমপ্লেক্স নাম্বার। আর যদি ওই যে এ বি সি ওরকম ইংলিশ অ্যালফাবেট ইউজ করি, তাহলে বুঝবেন হচ্ছে রিয়েল নাম্বারের কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা সো এইখানে আবার লাইনটা পড়ি। তো এখানে যেটা বলা হচ্ছে একটা কোয়ান্টাম আইসোলেটেড ফিজিক্যাল বা কোয়ান্টাম সিস্টেম, মানে যে কোনো ফিজিক্যাল সিস্টেমই আসলে কোয়ান্টাম সিস্টেম, যদিও আমরা বড় সিস্টেমগুলো আর কি কোয়ান্টাম সিস্টেম হিসাবে ট্রিট করি না, কারণ ক্যালকুলেশন হয়ে যায় অনেক জটিল, বাট রেজাল্ট বেসিক্যালি সেইমই আসে, ঠিক আছে। তো যে কোনো ফিজিক্যাল সিস্টেমই আসলে কোয়ান্টাম সিস্টেম ডিসক্রাইব বাই আ নর্মালাইজড স্টেট ভেক্টর। নর্মালাইজড স্টেট ভেক্টর মানে কি? এই ভেক্টরটার নর্ম হচ্ছে 1। কথাটা বুঝতে পারছেন? আমরা কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে যখন কাজ করব বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যখন কাজ করি, সবসময়ই উই আর ওনলি ইন্টারেস্টেড ইন নর্মালাইজড স্টেট ভেক্টরস, ঠিক আছে। আচ্ছা নর্মালাইজড স্টেট ভেক্টর বলতে বুঝাচ্ছি যে সো এইটা যে কোনো আলফা বিটা হইলেই হবে না। সো মানে ওয়্যার এইটার নর্ম হচ্ছে 1, ঠিক আছে। এইটা হইতে হবে। কেন হওয়া লাগবে এটা আসলে এখনই আমি রিভিল করব না, বাট আমরা যখন আরও 2-3টা মানে টোটাল 4টা পস্টুলেট আছে, সো ওই 4টা পস্টুলেটের লাস্টের দিকে গেলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন 1 হইতে হবে। আমি জাস্ট একটু হিন্ট দিয়ে রাখি আপাতত। বেসিক্যালি আমাদের এখানে প্রবাবিলিটি নিয়ে কাজ করা লাগবে। তো আমরা যদি বলি যে ওকে সবগুলো ঘটনার প্রবাবিলিটি যোগ করেন, তাহলে কত পাওয়া যায়? মানে ধরেন আমি হেড পাওয়ার প্রবাবিলিটি আর টেল পাওয়ার প্রবাবিলিটি জানি না ইন্ডিভিজুয়ালি কি, ধরেন 50-50 না, আনফেয়ার মানে বায়াসড কয়েন, ফেয়ার কয়েন না, ঠিক আছে। তো ধরেন কথা 40-60 হইলো, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে 2টা ঘটনার প্রবাবিলিটি যদি যোগ করি, টোটাল তো 100% হইতে হবে, রাইট? 100%-এর বেশিও হবে না, 100%-এর কমও হবে না।
টোটাল প্রবাবিলিটি অলওয়েজ এক্স্যাক্টলি 100% হয়। তো ওইটাই আসলে এটা আর কি বেসিক্যালি দেখবেন যে এটার সাথে প্রবাবিলিটির একটা রিলেশন আছে। বেসিক্যালি এই নর্মের স্কোয়ারই হচ্ছে বেসিক্যালি টোটাল প্রবাবিলিটি। তো এই জন্য সবসময় 1 হইতে হয়। তো এটা কেন এখন প্রবাবিলিটির মানে পস্টুলেটটা আমি এখন বলতেছি না, ওটা যখন পড়াবো তারপরে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে কেন 1 হওয়া লাগবে, ঠিক আছে? বাট ফর নাও আমরা শুধুমাত্র এটা আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে নিতে পারি যে ওই সমস্ত ভেক্টর নিয়েই আমরা কাজ করতে পারবো যারা নর্মালাইজড, ঠিক আছে? আচ্ছা, নর্মালাইজড স্টেট ভেক্টর ইন এ হিলবার্ট স্পেস। তো এই হিলবার্ট স্পেসের কথা তো বললামই, বোঝা গেছে? আচ্ছা, এখানে আমি একটু কন্ডিশনটা সহজ করি। নর্ম মানে জানি কি? নর্মের ডেফিনেশন, কোন একটা ভেক্টরের নর্মের ডেফিনেশন কি ছিল? নিজের সাথে, আচ্ছা এইটা আমি বলে রাখি, এটা আপনারা মিড টার্ম এক্সামে ভুল করবেন, ঠিক আছে? দিস ইজ নট জাস্ট নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট। এটা করার পরে একটা স্কোয়ার রুট নিতে হবে, অথবা আপনি যদি এই সাইডে স্কোয়ার দেন তাইলে জাস্ট ইনার প্রোডাক্ট হবে। এই স্কোয়ার রুটটা আপনারা ভুলে যাবেন, ঠিক আছে? সো বি কেয়ারফুল, আপনাদের মানে এক্সামগুলোতে আপনারা এইটার ভুলটা করেন না, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এইটা যদি ইকুয়ালস টু 1 হইতে হয়, হোয়াট ডাজ দ্যাট মিন? দুই সাইডে স্কোয়ার করে দিলে তার মানে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টটা 1 হইতে হবে। এইটাই আসলে গতদিন স্যার বলতেছিলেন, রাইট? যে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট 1 হইলে তখন স্কোয়ার রুট করলে 1 হইলে 1ই হবে, ঠিক আছে? সো নর্মালাইজডের ক্ষেত্রে স্কোয়ার রুট দেন বা না দেন ম্যাটার করে না। বাট আমি যদি নট নর্মালাইজড এরকম একটা কোনো ভেক্টর দিই তখন কিন্তু আর কি দুইটা সেম আসবে না। যেমন ভিতরে ইনার প্রোডাক্ট যদি 25 আসে, স্কোয়ার রুট করার পরে লেন্থটা হবে বা নর্মটা হবে হচ্ছে 5, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এইটা আসেন ক্যালকুলেট করি। এইটা, আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস অ্যাভয়েড করে গেছি, ঠিক আছে? সেটা হচ্ছে সাইকে আমি ম্যাট্রিক্স আকারে লিখলাম, বাট আমি আপনাদেরকে বলছি না যে কোনো ভেক্টরকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখি তখনই যখন এটার এগেইনস্ট একটা কোনো বেসিস আছে, ঠিক আছে? কোনো একটা বেসিসে, মানে কোনো একটা নির্দিষ্ট বেসিসে জাস্ট কম্পোনেন্টগুলোকে এইভাবে লিখলেই আর কি ম্যাট্রিক্সটা হয়ে যায়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা ছোটবেলায় ডিস্টেন্স xi প্লাস yj এইটাকে আমরা ইকুইভ্যালেন্টলি এইভাবে লিখতাম, ওই জাস্ট আই আর জে কথাটা লিখলাম না, এইটাই মানে শর্টে লেখার জন্য, দিস ইজ জাস্ট এ শর্টকাট। বাট আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই ম্যাট্রিক্সটা কোন বেসিসে লেখা হয়েছে, আপনার উত্তর হবে আই জে বেসিসে লেখা হয়েছে। বুঝতে পারছেন? যেখানে আপনার একটা সেন্স আছে যে আচ্ছা আই মানে কি? আই মানে হচ্ছে এই ডিরেকশনে একটা মানে ইউনিট ভেক্টর, ঠিক আছে? মানে যার লেন্থ 1। জে মানে কি? এই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর, রাইট? তো এই ম্যাট্রিক্সটা কোন বেসিসে লেখা হয়েছে এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, ঠিক আছে? এইখানেও একটা বেসিস আছে। এখানে যদি আপনি এরকম ভেক্টর হিসেবে চিন্তা করতে চান কোনো একটা ডিরেকশনে, সেটা আপনি করতে পারেন। তো করলে বা না করলেও বেসিক্যালি সিম্বল দিয়ে তো লেখাই যায়, ঠিক আছে? এখানে যেরকম আই জে দিয়ে লিখেছি, এইখানেও একটা বেসিস আছে এবং সেই বেসিসটা হইল 0 আর 1। একটা কিউবিটকে আমরা যখন ডেসক্রাইব করি, ওইটার যেই দুইটা বেসিসকে বেসিক্যালি দুইটা বেসিস ভেক্টরকে বেসিক্যালি একটাকে 0 বলি আর একটাকে 1 বলি। ওইটা কি সিস্টেম তার উপর ডিপেন্ড করতেছে। যেমন আমি বলছিলাম, আপনি যদি ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলেন, ইলেকট্রনের স্পিন এটা একটা কোয়ান্টাম সিস্টেম, শুধু যদি আপনি স্পিন নিয়ে কাজ করেন, ঠিক আছে? ইলেকট্রনের স্পিন, আপনি যদি স্পিন হইতো আপনি হয়তো বলতেন যে আচ্ছা আইদার আপ স্পিন অর ডাউন স্পিন, বা এইটাই আর কি লিনিয়ার কম্বিনেশন বা এইটাই আর কি সুপারপজিশন, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়। একই সাথে দুইটাতে আছে বলতে যা ধরেন পপ সায়েন্সে যা শুনছেন, বেসিক্যালি দিস ইজ হোয়াট উই মিন, ঠিক আছে? তো ইলেকট্রন স্পিন হইলে আমরা বেসিক্যালি আপ আর ডাউন দিয়ে লিখতাম, ঠিক আছে? তো তখন আর কি আমি এক কিউবিটের ক্ষেত্রে ধরেন আপ স্পিনটাকে 0 দিয়ে লেভেল করতেছি আর ডাউন স্পিনটাকে হচ্ছে যে 1 দিয়ে লেভেল করতেছি। ঠিক যেমনটা আমি বলছিলাম যে আমাদের ক্লাসিক্যাল কম্পিউটারে 0 ভোল্ট মানে যে 0 দিয়ে লেভেল করা, আর 5 ভোল্ট মানে যে 1 দিয়ে লেভেল করা, ওইরকম লেভেল করার মতো এখানেও লেভেল করতেছি, ঠিক আছে? যদি এটা ইলেকট্রনের সিস্টেম না হয়ে
ধরেন ফোটনের পোলারাইজেশন সিস্টেম হলো, যেমন গতদিন এক্সাম্পল দেওয়া শুরু করছিলাম যে হরাইজন্টাল ভার্সেস ভার্টিক্যাল। তো আমি যদি বলি যে এটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, তো এবং হরাইজন্টালকে আমি হয়তো 0 বললাম, ভার্টিক্যালটাকে 1 বললাম, আইদার ওয়ে। সো বেসিক্যালি 0 1 হচ্ছে একটা লেভেল, বাট আপনি যদি একটা কিউবিট সিস্টেম বলেন, যা দিয়ে বানান না কেন, আমরা একটা স্টেটকে 0 বলবো আর একটাকে 1 বলবো, ঠিক আছে? সো এটা বেসিক্যালি ইউজুয়ালি স্ট্যান্ডার্ড বেসিস বলতে 0 এবং 1 বেসিসের কথাই বলা হয়, ঠিক আছে? এবং 0 দেখতে কেমন হবে এই বেসিসে? যে গতদিন যেই কথাগুলো বলার চেষ্টা করছিলাম, যে 0 এটাকে তো 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 এইভাবে লেখা যায়, তাই না? 0 দিয়ে গুণ করতেছে মানে কিছুই না, যদি একটু উল্টা লাগতেছে, বাট দেখেন দিস শুড মেক সেন্স। এইটা হইলো আলফার ভ্যালু, এটা হইলো বিটার ভ্যালু, ঠিক আছে না? 1 ইন্টু 0 মানে তো 0ই দিবে, বুঝতে পারছেন কি? না বুঝলে বলতে হবে কিন্তু। 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই সমান সমান কি? এক্স। তো সেরকম লিখছি 1 ইন্টু, মানে আচ্ছা এই ডটটা দেওয়াতেও কি কনফিউজ হয়ে যাচ্ছেন কিনা জানি না। এইটা সমান সমান তাহলে কি হবে? 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই, তাহলে জাস্ট এক্সই হবে। সো এইটাই, সো 0কে বেসিক্যালি এইভাবে লিখতে পারেন। তো এটার সাথে আপনি এটা ম্যাচ করে দেখেন, তাহলে কি এইটা হইলো আপনার আলফা আর এইটা হইলো আপনার বিটা। তার মানে আপনি 0কে যদি ম্যাট্রিক্স আকারে লেখেন, বেসিক্যালি আলফার ভ্যালু 1, বিটার ভ্যালু 0। বুঝতে পারছেন? আর বলেন তো 1 কেট 1, আচ্ছা এখানে অনেক 1 আর 0, তো যাই হোক কেট 1কে যদি আমি এরকম ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে দেখতে কেমন হবে? উপরে 0, নিচে হবে 1, ঠিক আছে? তো মানে এইটাই গতদিন যেটা বলছিলাম, যে আপনি যদি হচ্ছে যে বেসিস ভেক্টরগুলোকে ওই বেসিসে এক্সপ্রেস করেন, সবসময় ওই যে যেইটা আছে সেই কম্পোনেন্টটা 1 হবে, বাকি সবগুলো 0 হবে, খুব স্বাভাবিক গতদিন যেগুলো দেখছি। তো এদেরকে যদি ম্যাট্রিক্স আকারে লেখেন তাহলে 0 1 আর 1 0 এরকমই দেখতে হবে, বাট এইটা হচ্ছে আপনি যদি সিম্বলিক আকারে ধরেন এইটার সাথে মিলাই লিখতে চান, এই যে আই জে এর সাথে যদি মিলাই লিখতে চান, দিস ইজ হাউ উই রাইট ইট। এবং কোন ধরনের সিস্টেম নিয়ে কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে আসলে 0 কেট বলতে কি বোঝাচ্ছেন বা 1 কেট বলতে কি বোঝাচ্ছেন। ইলেকট্রন নিয়ে কাজ করলে আপ স্পিন হইতে পারে, ডাউন স্পিন হইতে পারে, ঠিক আছে? আপনি যদি ফোটন নিয়ে কাজ করেন, হরাইজন্টালি পোলারাইজড লাইট আর ভার্টিক্যালি পোলারাইজড ফোটন এরকম হইতে পারে আর কি, ঠিক আছে? ডিপেন্ডস অন দ্য সিনারিও, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি সবাই বুঝছেন? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আর কি আপনাদেরকে কি বলে ইনটুইটিভ অ্যাপ্রোচে পড়ানো, ঠিক আছে? যে ধরেন কোয়ান্টাম মেকানিক্স তো ডেফিনেটলি ইনটুইটিভ না, কিন্তু মানে দিস শুড মেক সেন্স, আকাশ থেকে নেমে আসলে হবে না, ঠিক আছে? যেমন এটা আর কি আমাদের যখন আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ছিল, আমি তো ট্রিপলি গ্র্যাজুয়েট, তো আমাদের হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স একটা কোর্স থাকেই, ঠিক আছে? তো ওই কোর্সের এক্সপিরিয়েন্স খুব বাজে আমার, ঠিক আছে? কিচ্ছু বুঝি নাই, মানে ওটা বইয়ের প্রথম পৃষ্ঠাতে আর কি শোরিঞ্জার ইকুয়েশন লেখা, এবং এই সাইটাই কি কিচ্ছু জানি না, ঠিক আছে? লেখা দিছে, ক্যালকুলেশন করতেছি কি করতেছি কিচ্ছু জানি না, ঠিক আছে? তো আমার গোলটা হচ্ছে আপনাদেরকে একটু বুঝায় পড়ানো। ইনফ্যাক্ট মানে আমি বলবো যে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স কোর্স করছি, কারণ আমাদের আসলে ওই যে আপনার ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা লাগে না, ধরেন যে সেমিকন্ডাক্টর এইগুলো আপনারা যে ব্যান্ড ট্যান্ড ছোটোবেলায় পড়ছেন, রাইট? এইগুলো তো সব কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে, তো ওইগুলো আসলে আমাদের করা লাগে। তো ওইগুলো বোঝার জন্য কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, বাট অনেস্টলি কিছুই বুঝি নাই। তো পরে যখন কোয়ান্টাম কম্পিউটিং পড়তে গেছি তখন বুঝছি যে ও আচ্ছা এইগুলো ওই জিনিস ছিল, মানে দিস ওয়ার জাস্ট সিম্পল স্টেপস, বাট আপনি যখন অনেকগুলো স্টেপ একসাথে করেন ডেফিনেটলি অনেক কঠিন লাগবে, ঠিক আছে? তো আমার গোল হচ্ছে ওইভাবে আপনাদেরকে না পড়ানো, যেভাবে আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো না বুঝলে বলবেন, ঠিক আছে? ওকে, তো এখন আমি আপনাদেরকে কিছু ফিজিক্যাল এক্সাম্পল এর মোটিভেশনের জন্য আমি এখন পোলারাইজেশনের কথা বলবো, ঠিক আছে? তো কয়েকটা জিনিসের এক্সাম্পল দেই, মানে কয়েকটা সিনারিওর এক্সাম্পল দেই। যেমন আমি বলেছিলাম যে লাইট আপনি যদি ওয়েভ হিসেবেই চিন্তা করেন, এটা অসিলেট করতেছে, এবং কোন দিক বরাবর অসিলেট করতেছে এটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন আর কি। তো এই জন্য আর কি ক্লাসিক্যাল আর কোয়ান্টামের ব্রিজ হিসেবে আমার কাছে পোলারাইজেশনটা খুব ভালো একটা এক্সাম্পল মনে হয়। তো কোন দিক বরাবর অসিলেট করতেছে, ঠিক আছে? এখান থেকে বোর্ড থেকে আপনার চোখে যাচ্ছে, বাট
অসিলেশনটা অনেকভাবে হইতে পারে। তো যদি এটা হরাইজন্টালি অসিলেট করতে করতে যায়, এইভাবে অসিলেট করতে করতে যায়, তো ওই ধরনের ধরেন একটা ফোটন আপনার চোখে এইভাবে গেছে, ঠিক আছে, এইভাবে অসিলেট করতে করতে গেছে, আমি বলবো এই ফোটনটা হরাইজন্টালি পোলারাইজড ছিল, ঠিক আছে। এবং হয়তো মানে আমি বলবো যে বোর্ডে ধরেন এইভাবে শুরু করছে, মানে এই পয়েন্ট থেকে শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যেটা হয়তো আপনাদের পরে কাজে দিবে। এইটা একটা ফোটন, ঠিক আছে, আরেকটা ফোটন আপনার চোখে যাচ্ছে এইভাবে, ঠিক আছে, মানে বেসিক্যালি একই জিনিস, মানে এখন শুরুটা হয়েছে একটু বাম সাইড থেকে এভাবে কাঁপতে কাঁপতে গেছে, ঠিক আছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুইটাই কি হরাইজন্টালি পোলারাইজড লাইট না, ঠিক আছে, এবং আপনার চোখে ওই একইভাবেই পৌঁছাবে, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে একটু আগে পিছে করলেও হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে সেম জিনিসই আসলে, মানে ধরেন এইটা ধরেন এতটুকু সময়ে এইখানে আসছে, তো আমি এই ফোটনটাকে যদি এখান থেকে ছাড়তাম দুইটা এক্স্যাক্টলি সেম হইতো, ঠিক আছে। তো দুইটাই হরাইজন্টালি পোলারাইজড। আচ্ছা, ভার্সেস এই ফোটনটা বলতে যেটা বুঝাচ্ছি, সে ভার্টিক্যালি কাঁপতে কাঁপতে আপনার কাছে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা অনেস্টলি মানে মোটামুটি আর কি আমরা কোনো লাইটের পোলারাইজেশন দেখতে পাই না, ঠিক আছে। আমাদের কাছে যদি এইরকম একটা ফোটন আসে ভার্সেস এইরকম একটা ফোটন আসে, বাই দ্য ওয়ে এখানেও একই কথা প্রযোজ্য, ভার্টিক্যালটা এদিক থেকেও শুরু করতে পারতো আর কি, ঠিক আছে। বা ওই যে মানে পুরাপুরি উল্টানো হয়ে যে ফেজের কথা বলছেন, মানে বেসিক্যালি ধরেন এই বরাবর একটা পেপার যদি থাকে ভার্টিক্যালি পোলারাইজড, মানে এই বরাবর সাইন ওয়েভটা আপনার চোখে যাচ্ছে এইভাবে, ঠিক আছে। তো এই ফোটনের পার্থক্য আর এই ফোটনের পার্থক্য আমরা দেখতে পাই না, ঠিক আছে। আসলে কেউ কেউ দু একজন মানে মানুষ আছে যাদের আর কি এই সেন্সটা একটু বেশি, তারা একটু দেখতে পায়, বা আমাদের আসলে মানে আমি জানতাম যে আমরা দেখতে পাই না, তো তারপরে দেখলাম যে একজন বায়োলজিস্ট আর কি খুব আর্গি করলো, আসলে ফিজিসিস্টরা না যায় না কথা বলে, আমরা নাকি আসলে কিছুটা হইলেও দেখতে পাই, ঠিক আছে। তো খুব সামান্য দেখতে পাই, বাট দেয়ার আর আদার অ্যানিমালস যারা একদম পরিষ্কার দুইটার মধ্যে পার্থক্য দেখতে পায়, ঠিক আছে। আমাদের কাছে যেমন দুইটা লাল রং আর নীল রং আলাদা, ওদের কাছে আর কি এই দুইটা আলাদা, ঠিক আছে। তো অনেক প্রাণী আর কি পোলারাইজড লাইট আলাদা করতে পারে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখন প্রাণী নিয়ে তো কাজ নেই, ফিজিক্সে যেহেতু কাজ করতেছি, তো আমাদের এমন অবজেক্ট আছে যারা এদের মধ্যে আলাদা করতে পারে, ঠিক আছে। তো অবজেক্টগুলো কি আপনারা এর আগে পড়ছেন, পোলারাইজেশন ফিল্টার বা পোলারাইজিং ফিল্টার এরকম টাইপের জিনিস নিয়ে কথা বলা হয়, ঠিক আছে। সো ধরেন আমি এইখানে যে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন, ঠিক আছে। মানে ধরেন কোয়ান্টাম মেকানিক্স আসার আগে মানুষজন যেভাবে এক্সপ্লেইন করতো, তো পোলারাইজেশনটা সম্পূর্ণ ক্লাসিক্যালি এক্সপ্লেইন করা যায়, ঠিক আছে। বাট এটা কোয়ান্টামেও এক্সপ্লেইন করা যায়, কোয়ান্টাম মেকানিক্যালিও এক্সপ্লেইন করা যায়, এই জন্য আর কি নাইস একটা ব্রিজ যা আমাদের ইনটিউশনের সাথে আর কি যাবে। তো আচ্ছা, আমি এইভাবে না দিয়ে আই গেস এইভাবে আঁকাই। সো পোলারাইজেশন ফিল্টার কি? পোলারাইজেশন ফিল্টার হচ্ছে যেমন আপনারা পোলারাইজড সানগ্লাস ইউজ করেন, ঠিক আছে, এটা একটা পোলারাইজেশন ফিল্টার, আলাদা কিনতেও পাওয়া যায়। অথবা এই যে এলসিডি মনিটরগুলো আছে আপনাদের সামনে, এইগুলা কি আপনারা দেখছেন যে এটার উপর একটা কালো ফিল্ম মতো থাকে? কখনো কি দেখছেন যে এটা ছিঁড়ে ফেললে কি হয়? মানে আপনারা ডেফিনেটলি ছেড়েন নাই, বাট ভিডিও টিডিও তো হয়তো দেখছেন, ছিঁড়ে ফেললে কিছু একটা হয়, পিছনে সম্পূর্ণ সাদা দেখা যায়, এটা কি দেখছেন? আচ্ছা, সো আপনার মনিটরের সামনে যেই একটা ডিরেক্টলি আপনার হাতে যেটা টাচ করতেছে, আপনার কোনো যদি মনিটর নষ্ট হয়ে যেয়ে থাকে, বা ধরেন এটা যদি কেউ ছিঁড়ে ফেলে, ঠিক আছে, ধরেন এখান থেকে আমি ছিঁড়ে ফেলছি এইটুকু, ঠিক আছে, এইটুকুতে আমার ফিল্টারটা আছে, পোলারাইজিং ফিল্টারটা আছে, এইখানে নাই, যেটা হবে আপনি সম্পূর্ণ সাদা আলো দেখবেন, ঠিক আছে, কিছু দেখতে পারবেন না। কন্টেন্ট পিছনে চলতেছে, এই জায়গায় কন্টেন্ট দেখা যাচ্ছে, বাট এই জায়গায় সম্পূর্ণ সাদা আলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা যদি ইয়েতে না দেখতে পারেন তাহলে হয়তো হচ্ছে যে কি বলে হ্যাকটাকে হয়তো দেখছেন যে সানগ্লাসের উপরে এইটা পড়বেন আর হচ্ছে আপনার ফোনের স্ক্রিন তুলে ফেলবেন বা আপনার ডিভাইসের এরকম পোলারাইজিং ফিল্টার তুলে ফেলবেন, শুধু আপনি আপনার সানগ্লাস দিয়ে দেখতে পারবেন, বাকি সবাই দেখবে সাদা আলোর দিকে তাকায় আছে, ঠিক আছে। এগুলো হয়তো ডিআইওয়াই ভিডিও টাইপের জিনিসপাতিতে দেখছেন যে প্রাইভেসি ফিল্টার টাইপের অমুক তমুক বলে, ঠিক আছে। তো যাই হোক, সো দ্য থিং ইজ এই ফিল্টারটা এটা হইলো একটা পোলারাইজেশন ফিল্টার, যেটা আপনার সানগ্লাস পোলারাইজ সানগ্লাসেও থাকে, ঠিক আছে, এবং অনেক জায়গায় আর কি এইগুলো ইউজ করা হয়। তো এইটার আইডিয়াটা কীরকম বলি,
ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন যে মানুষজন কেমনে কাজ করে যেটা ভাবতো, সেটা হচ্ছে আপনারা যে আপনাদের এসির গ্রিলের দিকে তাকান, তো আপনাদের এসির গ্রিল কিন্তু কাইন্ড অফ এইরকম, রাইট? ঠিক আছে, তো এখন যে এক্সপ্লেনেশনটা দিত, যে ক্লাসিক্যাল এক্সপ্লেনেশনটা, যে এইখান দিয়ে মানে কি হয় সেটা একটু বলি। আপনি যদি, সো আমি এটার একটা ছবি গ্রাফের মতো আঁকাই, ঠিক আছে, মানে বারবার আসলে এত কিছু আঁকাইতে পারবো না, তো আমি সিম্বলিক ওয়েতে আঁকাই। আচ্ছা, এখানে আঁকাই। ধরেন এইটা হইলো আপনার লাইট সোর্স, ঠিক আছে, যেমন এরকম লাইট সোর্স। নর্মাল লাইট সোর্স থেকে কোন ধরনের পোলারাইজেশনের লাইট আসে? উত্তর হইল সব ধরনেরটাই মিক্স আসে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, বিভিন্ন অ্যাঙ্গেলে, যে সার্কুলার, সব ধরনের মিক্স আসে, মানে র্যান্ডমলি জেনারেট হয়, তো সব ধরনের মিক্স আসে। তো এখান থেকে মনে করেন ধরেন এরকম সব ধরনের পোলারাইজেশন ফিল্টার, মানে সরি, সব ধরনের পোলারাইজ লাইটই বাইর হইতেছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, অমুক তমুক সব। এই জন্য আর কি আমি এরকম স্টার আকারে লিখছি, মানে ধরেন অ্যারো দিয়ে, ধরেন মানে আই থিঙ্ক হয়তো এরকম আঁকানো উচিত যে সব দিকেই আছে আর কি, ঠিক আছে। ধরেন এরকম একটা লাইট সোর্স আছে যেখান থেকে সব ধরনের পোলারাইজড লাইটই বাইর হইতেছে, এবং ধরেন এই বরাবর আসছে, মানে আমি কাইন্ড অফ 3D ছবি আঁকার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে। তো ইয়ে হয়ে যাবে, তো ক্লাটার্ড হয়ে যাবে, তো এই জন্য আমি জাস্ট এখানে স্টার আঁকাই দিতেছি। আপনারা বুঝে নিয়েন যে দিস ইজ হোয়াট আই মিন, যে সব ধরনের লাইটই এখান থেকে জেনারেট হইতেছে। তারপরে আপনি যদি এখানে একটা পোলারাইজেশন ফিল্টার ধরেন, ঠিক আছে, আমি কয়েক সেমিস্টার ধরে আসলে চিন্তা করতেছি যে পোলারাইজেশন ফিল্টার কিনবো, বাট কেনা হইতেছে না। তাইলে আপনাদের সামনেই ডেমনস্ট্রেট করে দেখাইতে পারতাম যে আসলে কি হয়, ঠিক আছে। তো যেটা হবে, এখান থেকে যে লাইটটা বের হবে সেটা শুধু হরাইজন্টালি পোলারাইজড লাইটটা বাইর হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পলটা দেই। এই এসির গ্রিলের দিকে তাকান, বেসিক্যালি দেখতে এইরকম। আচ্ছা, ধরেন আমি একটা দড়ি ওই গ্রিলের পিছন থেকে সামনে দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে আমার এই গ্রিলগুলা দড়িটাকে এভাবে ভিতর দিয়ে ঢুকাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন ইমাজিন করার ট্রাই করেন, আমি পিছন থেকে এইটাকে ভার্টিক্যালি অসিলেট করাচ্ছি। এই গ্রিলটা যেহেতু এখানে এসে ভার্টিক্যালি বাড়ি খাচ্ছে, এই মানে ইয়েটা, ওয়েভটা কি এইদিকে প্রপাগেট করবে, যাইতে পারবে? বাড়ি খেয়ে আটকে যাবে না, কারণ অসিলেট করতে গেলে তো মানে অসিলেশন হয় কি, একটা আরেকটার পর, মানে একটার অসিলেশন আরেকটায় চলে যায় আর কি, মানে পরপর আর কি প্রপাগেট করে, যে এটা প্রত্যেকটা ভার্টিক্যালি কাপাকাপি করতেছে। এখন ঠিক যেখানে জয়েন্টে মানে বেঁধে গেছে গ্রিলের মাঝখানে, ওখানে তো কাপাকাপি করতে পারতেছে না। সো ভার্টিক্যাল অসিলেশন যদি থাকে, সেটা প্রপাগেট করতে পারবে না। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমি যদি হরাইজন্টালি এমনি দড়িটা কাপাকাপি করি, তখন কি হবে? তখন পারবে, রাইট? এই জন্যই এইটাকে বলা হচ্ছে ফিল্টার। এ শুধুমাত্র হরাইজন্টাল লাইটকে পাস করতে দেয়, বাট ভার্টিক্যাল লাইটকে পাস করতে দিবে না, ঠিক আছে। সেম জিনিস, জাস্ট রিপ্লেস দ্য ওয়েভ উইথ কি বলে আপনার, মানে এই যে রোপটা চেঞ্জ করে আপনি আর কি লাইটের অসিলেশনের কথা বলবেন, ভার্টিক্যাল অসিলেশন যাইতে দিবে না, কিন্তু হরাইজন্টাল অসিলেশন যাইতে দিবে, ঠিক আছে। দিস ইজ হাউ বেসিক্যালি পোলারাইজেশন ওয়াজ এক্সপ্লেইনড ক্লাসিক্যালি, ওকে, অ্যান্ড হুইচ ওয়ার্ক নাইসলি। মানে ধরেন এটার যে প্রেডিকশন আসে, সেইগুলো বেশ সুন্দর মতোই মেলে, অসুবিধা নাই। ইনফ্যাক্ট এখানে আপনি চিন্তা করতে পারেন, স্যার এরকম তো বুঝলাম, বাট হোয়াট ইফ আমি হচ্ছে যে ডায়াগোনালি কাপাকাপি করি, তাইলে কি হবে? ঠিক আছে, মানে ধরেন আপনার ফোটনটা যদি এরকম ডায়াগোনালি পোলারাইজ থাকে, তখন কি হবে? তো তখন বলে যে আচ্ছা, এটা তো একটা ভেক্টর, এই ভেক্টরের একটা কম্পোনেন্ট আছে হরাইজন্টাল, আরেকটা কম্পোনেন্ট আছে ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল কম্পোনেন্টটা ব্লকড হয়ে যাবে আর হরাইজন্টালটা পাস করবে। মানে আপনি যেই ইন্টেন্সিটির লাইট পাঠাবেন, তার চেয়ে কম ইন্টেন্সিটির লাইট বের হবে, এবং সেই লাইটটা ডায়াগোনালি পোলারাইজ থাকবে না বের হওয়ার পরে, সেটা হয়ে যাবে হরাইজন্টালি পোলারাইজড। কথাটা বুঝতে পারছেন? সো এরকম যদি হরাইজন্টালি পোলারাইজড একটা ফিল্টার থাকে, এটা শুধুমাত্র হরাইজন্টালি পোলারাইজড লাইটকেই পাস করতে দেয়, ভার্টিক্যালটা দিলে যাইতে দিবে না। ডায়াগোনাল যদি দেন, তাহলে শুধুমাত্র ওই হরাইজন্টাল কম্পোনেন্টের লেন্থের সমান অসিলেশন পাস করবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কেন আমরা পোলারাইজেশনকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি? এখন কি বোঝা যাচ্ছে? বেসিক্যালি আমরা এই যেভাবে কম্পোনেন্টে ব্রেক করে শুধু ওইটা
বের হবে, বাকিটা বের হবে না এইভাবে। এবং ঠিক কতটুকু ইন্টেন্সিটি কমার কথা সেইগুলোর ক্যালকুলেশনও আপনারা ফিজিক্সে করার কথা, এখন ওটা করে আসছেন কিনা আমি জানি না, ঠিক আছে। ছোট্ট একটা চ্যাপ্টার লাস্টের দিকে আর কি অল্প একটু ছিল আর কি, ওখানে পোলারাইজেশনের কিছু ফর্মুলা ছিল, কস থেটা সাইন থেটা এগুলো নিয়ে, কস স্কোয়ার থেটা এগুলো নিয়ে কি জানি ছিল, ঠিক আছে। তো করলে করছেন, না করলে না করছেন, বাট দিস ইজ দ্য মেইন আইডিয়া, ঠিক আছে। ইনফ্যাক্ট এখন আমি আরেকটা এক্সাম্পল যে বলছিলাম, আরেক ধরনের পোলারাইজড লাইট হইতে পারে যে এইভাবে স্প্রিং এর মতো আপনার দিকে আসতেছে, ঠিক আছে, মানে হেলিক্যাল ইয়েতে আপনার কাছে আসতেছে, হেলিক্সের মতো করে আসতেছে আর কি আপনার কাছে। এইটাও যদি করেন, আপনি এইটাও চিন্তা করেন যে আমি যদি দড়িটা এমনে ঘুরাইতে থাকি কি হবে। এগেইন এমনে ঘুরাইতে থাকলেও সে তো কাপাকাপি করতে পারবে শুধু এই কম্পোনেন্টে, রাইট। সো আপনি এইভাবে যে ঘুরাইতেছেন, এখানে আসলে দুইটা কম্পোনেন্ট আছে। একটা আপনি উপরের দিকে নিচের দিকেও নামানামি করতেছে, যেরকম হচ্ছে যে আপনারা ওই যে ছোটবেলায় পড়ছেন যে মানবৃত্ত, যেটা ওই যে অসিলেশনের সময় একটা বৃত্ত আঁকাইতেন, মানে আপনার সরল সন্ধিতে স্পন্দন আঁকানোর সময় একটা বৃত্ত নিয়ে পড়াশোনা করতেন, এবং ওইটার যে শ্যাডো ওইটাই হইতেছে আপনার অসিলেশন, এরকম মুক্ত মুখ পড়তেন। তো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করতেছি, এখানে একটা কস কম্পোনেন্ট আছে, সাইন কম্পোনেন্ট আছে। ধরেন সাইন কম্পোনেন্টটা ভার্টিক্যাল, তো ওইটা আটকে যাবে, বাট কস কম্পোনেন্টটা যেতে পারবে, ঠিক আছে। সো এইটাকেও বেসিক্যালি, এই ধরনের হেলিক্যাল জিনিসকেও আপনি বেসিক্যালি ডিসক্রাইব করতে পারবেন আপনার ভেক্টর দিয়ে, এবং হচ্ছে এরকমভাবেই 2 ডিমেনশনাল ভেক্টর আকারে লেখা যাবে, এবং লেখার পরে আপনি ওইটাকে দুইটা কম্পোনেন্টে ভাঙাইতে পারবেন, এবং বেসিক্যালি যেটা হবে, এরকম কোনো ফিল্টার আসলে সেটা দিয়ে শুধু হরাইজন্টাল কম্পোনেন্টটাই যাবে। বুঝতে পারছি? এই মডেলটা মনে রাখবেন। এই মডেলটা মনে রাখলে আপনি বেসিক্যালি মানে এখানে কোয়ান্টাম কম্পিটিশন খুব ভালো মতো ফিল করতে পারবেন যে আচ্ছা কী হইতেছে। যখনই আপনি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা বলবো যে এই একটা কিউবিটকে এরকম একটা ফিল্টার দিয়ে পাস করা হচ্ছে, ফিল্টার না বলে আর কি জেনারেলি বলা হচ্ছে মেজার করা হইতেছে, মেজার করা হইলে অমুক কাহিনী হওয়ার প্রবাবিলিটি কত, তমুক কাহিনী হওয়ার প্রবাবিলিটি কত, এইগুলো আমরা বলবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি যদি এই এক্সাম্পলটা দিয়ে ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন, দেখবেন যে খুব সহজেই বুঝতে পারতেছেন, ঠিক আছে। এক্সাম্পল বলি আমি, আচ্ছা এখানে ধরেন যে লাইটটা আছে, সেই লাইটটা বা যেই ফোটনটা, আচ্ছা আরেকটা ছোট জিনিস একটু বলে যাই, সেটা হচ্ছে যে এই যে ক্লাসিক্যালি এক্সপ্লেইন করতে পারলে তাইলে আর এটা কোয়ান্টামে আসার কি দরকার ছিল? কথা বলেন না প্লিজ, কোয়ান্টামে আসার দরকারটা কি ছিল? কথা বলতেছেন কেন? কি হয়েছে? প্রতিদিন ডিস্টার্ব করতেছেন আপনি। আচ্ছা, তো আমরা কি বলতেছিলাম যে ক্লাসিক্যালি যদি এক্সপ্লেইন করতেই পারি তাইলে আসলে আমাদের কোয়ান্টামে আসার দরকারটা কি ছিল? জিনিস যেটা হইছে সেটা হচ্ছে যে দিস ওয়ার্কস ভেরি নাইসলি, যে ধরেন আমি এখানে আমার একটু আগে যেই লাইট সোর্সটা ছিল, ভালো এক্সপ্লেনেশন কাজ করতেছে, খুব ভালো। এখন আমি একটা কাজ করি, এইটার ধরেন একটা নব ঘুরায় এটার লাইটের ইন্টেন্সিটিটা কমাইতেছি, ঠিক আছে, কমাচ্ছি 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 কমাচ্ছি। তো কমাতে কমাতে একটা পর্যায়ে কি হবে, এক একটা করে ফোটন বাইর হবে। মানে ধরেন একদম খুব ভালো যদি আপনার ইনফ্যাক্ট লেজার লাইটই যদি এরকম বানাইতে পারেন, বেসিক্যালি এরকম বানানো সম্ভব, যেটা আপনি কমাইতে কমাইতে একটা দুইটা ফোটন করে করে বাইর হবে, ঠিক আছে। তো ওরকম যখন একটা দুইটা ফোটন যদি বাইর হয় তাইলে কিন্তু এখানে একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি? বিশেষ করে এই এক্সপ্লেনেশনে গ্যাঞ্জামটা আছে। আমরা বলছি যে একটা ওয়েভ যদি থাকে, সেই ওয়েভের বেসিক্যালি একটা কম্পোনেন্ট পাস করতে পারবে, তাই তো? বেসিক্যালি ওইটাকে ভেঙে আমরা দুইটা কম্পোনেন্টটা ভাঙাইছি এবং বলছি একটা কম্পোনেন্ট মারা খাবে আর একটা কম্পোনেন্ট পাস করতে পারবে। সমস্যা হচ্ছে আপনি লাইট কমাইতে কমাইতে যখন একটা ফোটনে চলে যাবেন, তখন একটা ফোটনকে তো আর ভাঙা যায় না। কথাটা বুঝতে পারছেন? যেখানে কি আপনার কোয়ান্টাম ইফেক্টটা চলে আসতেছে, তো তখন তাইলে কি হবে? বুঝতে পারছেন বিষয়টা? এবং মানে ধরেন আপনার এই যে ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড যত, ঠিক আছে, এইটার মানে বেসিক্যালি একটা ওয়েভের এনার্জি ইজ বেসিক্যালি অ্যামপ্লিটিউডের স্কোয়ার্ডের সমানুপাতিক, ঠিক আছে। এটা প্রুফ করা যায়, আপনারা হয়তো ইন্টারমিডিয়েটে পড়ে আসলে হয়তো এটা এরকম প্রুফ করছেনও, ঠিক আছে, বিস্তারের বর্গের সমানুপাতিক। আচ্ছা, ভালো কথা। তো তার মানে আপনার যদি এরকম বিস্তার যদি কমে যায়, যদি আসলে কম্পোনেন্ট করা যাইতো, তাইলে তো এনার্জি চেঞ্জ হয়ে যেত, এনার্জি কমে যেত, অ্যামপ্লিটিউড কমে গেছে, তার মানে এনার্জিও কমে গেছে। তো এনার্জি যদি কমে যায়, তো একটা ফোটনের জন্য মানে বিশেষ করে একটা ওয়েভলেন্থের
নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি আছে। একটা রেড ফোটনের এক্স্যাক্টলি, যে আপনারা ছোটবেলায় হিসাবও করছেন যে ফ্রিকোয়েন্সি যদি বলে দেয় h টাইমস f হচ্ছে একটা ফোটনের এনার্জি, রাইট? সো একটা ফ্রিকোয়েন্সি যদি ফিক্সড বলে দেওয়া হয়, তো সবুজ ফ্রিকোয়েন্সি মানে সবুজ এলইডি বা লাল এলইডি যাই বলেন না কেন, এরকম লাল লাইটের কথা যদি বলি, ওইটার একটা ফিক্সড এনার্জি আছে। সো অ্যাম্প্লিটিউড আসলে ফোটনের ক্ষেত্রে এরকম চেঞ্জ হবে না, ঠিক আছে? সো ফোটনটা, আচ্ছা তখন তাইলে কি হয়? ঠিক আছে, সো অসুবিধাটা বুঝতে পারছেন? যেখানে একটা গ্যাঞ্জাম আছে, এরকম অ্যাম্প্লিটিউড কমা ইজ নট অ্যালাউড ইন মানে ফর আ ফোটন, ঠিক আছে? আপনার যদি অনেক অনেক লাইট থাকে তখন আপনি এক্সপ্লেইন হয়তো করতে পারলেন না একভাবে, কিন্তু এইভাবে এক্সপ্লেইন করা যাবে না। তখন কি হয়? আচ্ছা, তখন উত্তরটা হইল, এই জায়গাটাই হচ্ছে আমাদের উইয়ার্ডনেস, ঠিক আছে? আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে আমি এই কেসটার কথা বলি। এখন আমি যে আঁকাচ্ছি এগুলো হচ্ছে এক একটা ফোটন, ঠিক আছে? একটা হরাইজন্টালি পোলারাইজড ফোটন আমি পাঠাইছি এই ফিল্টার দিয়ে, কি হবে? জাস্ট যদি পারফেক্ট ফিল্টার হয়, যা ছিল তাই বের হয়ে যাবে, ঠিক আছে? আইডিয়াল ফিল্টারের কথা চিন্তা করেন। ডেফিনেটলি রিয়েল লাইফে কিছু লস হয়, বাট ওইগুলোর কথা এখন চিন্তা না করি, ওকে? সো ওই ফোটনটা যেমন ছিল তেমনই পাস হয়ে যাবে। এবং এখানে যেহেতু যে কম্পোনেন্ট ভাঙাভাঙির দরকার নাই, পুরাটাই আসলে পাস হয়ে যাবে। আগেও যা এনার্জি ছিল এখনও তাই থাকবে, মানে ওয়েভলেন্থও সেম থাকবে, বিস্তার সেম থাকবে, সবই ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি আমি ভার্টিক্যালি পোলারাইজড লাইট পাঠাইতাম তাইলে কি হবে? সে তখন তো আটকে যাবে, ওই যে যেটা বললাম যে অসিলেশন, ভার্টিক্যাল অসিলেশন আটকে যাবে। মানে বেসিক্যালি এই এই ফিল্টারটা বেসিক্যালি ওই ফোটনটাকে অ্যাবজর্ব করে ফেলবে, ঠিক আছে? কালো বস্তু যেরকম অ্যাবজর্ব করে ফেলে, মানে বেসিক্যালি ও খায় ফেলবে, শেষ। ওই ফোটনের যাত্রা ওখানেই শেষ, ঠিক আছে? এখানেও আসলে অসুবিধা নাই, ঠিক আছে? এখানেও কিন্তু ওরকম কন্ট্রাডিকশন নেই। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে ওই যেটা বললাম, যে আমার যদি ডায়াগোনালি পোলারাইজড ফিল্টার থাকে, সরি ডায়াগোনালি পোলারাইজড লাইট থাকে এবং হরাইজন্টাল ফিল্টার দিয়ে আসে, তখন কি হবে? তো তখন আসলে যেটা হয়, এবং ঘটনা দুইটাই ঘটবে, আইদার পাস করতে পারবে, আর পাস না করতে পারলে অ্যাবজর্ব হয়ে যাবে। এবং যদি পাস করে তাইলেও তাকে হরাইজন্টালি পোলারাইজড লাইটই হইতে হবে, ঠিক আছে? এবং আমি যেহেতু বলছি কোনো লস নাই, সো বেসিক্যালি এইখানে যেই এনার্জি, এখানেও সেম অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে। তো যদি পাস করতে পারে, বেসিক্যালি এরকম লেন্থের হয়ে যাবে। আগে ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন ছিল যে এখানকার ইন্টেন্সিটি যা এখানকে তার থেকে কম হবে, কিন্তু এবং আমরা রিয়েল লাইফে তাই দেখি। আমরা যদি এইদিকে তাকায় থাকি, ঠিক আছে, এখানে যদি আমার চোখ থাকে, আমি দেখবো যে এইখানে এই ফিল্টারটা ডিরেক্টলি লাইটের দিকে তাকাইছি, তাহলে যে ইন্টেন্সিটি ধরতেছি ভার্সাস মাঝখানে ফিল্টার ধরলে তার চেয়ে কম দেখতে পাই, বিকজ দিস ইজ এক্স্যাক্টলি হাউ সানগ্লাসেস ওয়ার্কস, ঠিক আছে? মানে পোলারাইজ ফিল্টার এক্স্যাক্টলি এইভাবেই কাজ করে। বেসিক্যালি যেহেতু এটার মধ্যে দিয়ে পাস করতে পারবে না, তো এই যে ইয়েটা কমে যাবে। এখন ফোটনের ক্ষেত্রে তো ওইটাতে অসুবিধা হচ্ছে, রাইট? তা আসলে কোয়ান্টাম এক্সপ্লেনেশনটা হচ্ছে এইরকম, খেয়াল করেন সবাই এই জায়গায়, এটা একটা নতুন ফেনোমেনা, ঠিক আছে? এটা যদি বুঝতে পারেন অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে ফোটনটা আসতেছে, আসার পরে আইদার সে পাস করে অথবা অ্যাবজর্ব হয়ে যায়। এবং আপনি যদি 100টা ফোটন পাঠান, দেখা যাচ্ছে হয়তো 50টা ফোটন পাস করতে পারছে, 50টা অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ অ্যাজ ফার এজ উই নো, আমাদের যত এক্সপেরিমেন্ট করা হয়েছে, দিস হ্যাজ টার্নড আউট টু বি কমপ্লিটলি র্যান্ডম, ঠিক আছে? তার মানে এই যে ফোটনটা আসতেছে, আসার পরে ও কাইন্ড অফ, মানে ব্যাপারটা আর কি এরকম, ধরেন আমরা যদি আর কি অ্যানথ্রোপোমরফাইজ করি, তাইলে আর কি যেরকম বলবো যে ও আসার পর চিন্তা করতেছে যে আচ্ছা আমি কি হরাইজন্টালি পোলারাইজড হব নাকি ভার্টিক্যালি পোলারাইজড হব, দুইটাই চয়েস, আর কোনো চয়েস নাই। ও যদি ডিসাইড করে যে আমি হরাইজন্টালি পোলারাইজড হব, দেন গো অন, সে পাস করতে পারবে, অসুবিধা নেই। যদি ও ডিসাইড করে যে হচ্ছে যে, মানে ডিসাইড তো না আসলে, র্যান্ডমলি যদি ধরেন কয়েন ফ্লিপ করছে, ও যদি দেখে যে আমার ভার্টিক্যাল পোলারাইজেশন আসছে, তাহলে ভার্টিক্যাল পোলারাইজেশন হবে এবং ওইখানে অ্যাবজর্ব হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? সো ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে ওয়েভের বিস্তারটা কমে যায়, অ্যামপ্লিটিউডটা কমে যায়। আর কোয়ান্টাম এক্সপ্লেনেশন হচ্ছে আসলে আমি যখন এই যে লাইটের দিকে তাকায় আছি, তখন তো একটা ফোটন না, কোটি কোটি ফোটন আমার চোখে আসতেছে, ঠিক আছে? সো ওই কোটি কোটি ফোটনের মধ্যে
একটা পার্সেন্টেজ আছে এই ফিল্টারটা পাস করার প্রবাবিলিটি কত। এই ফিল্টারটা যদি পাস করতে পারে সেটার একটা প্রবাবিলিটি থাকে, সেই পার্টটুকুই আমরা দেখতে পাবো। তো আপনি যদি সানগ্লাস পরেন, বেসিক্যালি যেহেতু লাইট বিভিন্ন দিকে ওরিয়েন্টেড থাকে এবং আপনার সানগ্লাস বেসিক্যালি একটা নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড থাকে, আপনি বেসিক্যালি আর কি ধরেন 50% লাইট আপনার চোখে এসে পৌঁছাবে, ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন্স ইজ কোটি কোটি ফোটনের মধ্যে ধরেন 1 কোটি ফোটন যদি লাইট সোর্স থেকে বাইর হয়, বেসিক্যালি আপনি হাফ দেখতে পাচ্ছেন, মানে 50 লাখ আপনার চোখে পৌঁছাচ্ছে, বাকি 50 লাখ আপনার সানগ্লাসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে বা কিছু একটা, ওইটা নিয়ে আমি কেয়ার করি না, ঠিক আছে। তো দ্যাটস দ্য মেইন আইডিয়া, ঠিক আছে, বুঝতে পারছেন? তো তাহলে এখানে কি হইলো, এইখানে বিস্তার যা ছিল এখানেও তাই থাকবে। এটা যদি গ্রিন লাইট থাকে, এটার যে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ ছিল এখানেও তাই থাকবে। জাস্ট 100টা ফোটনের মধ্যে হয়তো সবাই পাস করবে না, কেউ পাস করবে, কেউ পাস করবে না। এবং আপনি বলতেও পারবেন না আচ্ছা এই যে ফোটনটা যাইতেছে এটা কি এখন পাস করবে নাকি করবে না, উই ডোন্ট নো, ঠিক আছে। দিস টার্নস আউট টু বি দ্য মোস্ট মানে পিওর র্যান্ডম থিংস উই হ্যাভ ডিসকভার্ড টিল নাও, ঠিক আছে। এখন পর্যন্ত আমাদের থিওরি এবং এক্সপেরিমেন্ট যা বলে দিস ইজ কমপ্লিটলি র্যান্ডম, ঠিক আছে। যেমন আমরা ধরেন বিভিন্ন কাজ করতে গেলে র্যান্ডমনেস তো লাগেই, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাদের সিকিউরিটি ডিপেন্ড করে র্যান্ডম নাম্বারের উপরে, ঠিক আছে। তো এখন এই র্যান্ডম নাম্বার জেনারেট করা একটা বড় টাস্ক, ঠিক আছে। তো আমরা যেই কাজগুলো করি সাধারণত সেগুলো হচ্ছে সিউডো র্যান্ডম নাম্বার ইউজ করি, ঠিক আছে। সিউডো র্যান্ডম মানে কি, আমরা যে ধরেন পাইথন লাইব্রেরি আছে র্যান্ডম, তো আপনি একটা সিড যদি দিয়ে দেন সে র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। তো এইটা আসলে যেটা হয়, একটা ফর্মুলাই আছে, একটা ফিক্সড ফর্মুলা আছে, ওইটার মধ্যে যদি আপনি বেসিক্যালি ওইটার যে আউটপুটগুলো আসে দিস লুকস র্যান্ডম, প্রথমবার কল করলে একটা ভ্যালু আসবে, দ্বিতীয়বার কল করলে আরেকটা ভ্যালু আসবে, এবং দিস টার্নস আউট টু বি র্যান্ডম এনাফ। বাট কেউ যদি ওই এক্স্যাক্ট সিড দিয়ে ট্রাই করে তাহলে সেও মানে র্যান্ডম জিনিস পাবে না। মানে আপনি যদি আপনার সিটটা আমাকে বলে দেন, আপনি যা যা ভ্যালু পাবেন আমিও এক্স্যাক্টলি সেম জিনিস পাবো। এই জন্য এটাকে বলা হয় সিউডো র্যান্ডম, অ্যাকচুয়ালি র্যান্ডম না, ঠিক আছে। এবং দিস কুড বি এ ভালনারেবিলিটি, ঠিক আছে। এই জন্য আসলে ধরেন আমাদের ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারে যেমন ক্লাউডফ্লেয়ার, ঠিক আছে, ওরা বেসিক্যালি ক্লাউডফ্লেয়ার ওরা যেটা বেসিক্যালি করে সেটা হচ্ছে যে ওদের র্যান্ডম নাম্বার জেনারেট করার কিছু ইয়ে আছে। আপনারা দু একটা যদি ভিডিও টিডিও দেখে থাকেন তাহলে হয়তো জানবেন, ওদের কিছু রুম আছে, ওখানে অনেকগুলা লাভা ল্যাম্প বসায় রাখছে, ঠিক আছে। এবং এই লাভা ল্যাম্পগুলাকে সবসময় ভিডিও করা হচ্ছে। লাভা ল্যাম্পের ভিতরে যে এদিক সেদিক ইয়াগুলা করতেছে, ব্লবগুলা যে ওঠানামা করতেছে, ওইগুলোর উপর ডিপেন্ড করে ওরা র্যান্ডম নাম্বার মানে ওই ভিডিও থেকে বেসিক্যালি ওরা আর কি র্যান্ডম নাম্বারটা জেনারেট করে। তো এই যে লাভা ল্যাম্পের বিষয়টা তো ট্রুলি র্যান্ডম মোটামুটি, ঠিক আছে। তো আচ্ছা ট্রুলি র্যান্ডম না, মানে র্যান্ডম, ঠিক আছে। তারপর আরেকটা আছে হচ্ছে আপনার এরকম একটা বড় রুম আছে, ওইখানে ওরা বেলুন ছেড়ে দিছে, ওই বেলুনগুলার যেই ডেনসিটি সে এক্স্যাক্টলি মানে আপনার কি বলে হিলিয়াম বেলুনের মতো উড়েও যায় না, আবার নর্মাল এয়ার বেলুনের মতো নিচেও পড়ে যায় না, এক্স্যাক্টলি ভাসে। তো ঠিক কোন জায়গায় ভাসে এখান থেকেও আর কি ওই পজিশন থেকেও আর কি আপনার একটা র্যান্ডম নাম্বার জেনারেট করা হয়। তো মানে ওরা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আর কি র্যান্ডম নাম্বার নিতেছে, ওরা সিউডো র্যান্ডমের উপরে ডিপেন্ড করতেছে না। কারণ আপনি যেই সিউডো র্যান্ডমের জন্য যেই লাইব্রেরি ইউজ করতেছেন সেটা যদি ভালনারেবল হয়ে যায়, সিকিউরিটি ভালনারেবিলিটি হয়ে যাবে ওইটা, ঠিক আছে। এই জন্য ওরা রিয়েল লাইফ থেকে নেয়। তো বা আমরা ধরেন যে কয়েন টস করি, এইটাও তো র্যান্ডম, রাইট? বাট জিনিসটা হচ্ছে এইগুলো কোনোটাই ট্রুলি র্যান্ডম না। যেমন আপনি যদি এক্স্যাক্ট কত ভেলোসিটি মারতেছি, তারপরে হচ্ছে যে আপনার কয়েনের পুরুত্বটা কোথায় কেমন, এই সমস্ত ইনফরমেশন, কয়েনের টেক্সচার কেমন, সমস্ত ইনফরমেশন যদি থাকে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আসলে হেড পড়বে নাকি টেল পড়বে, ঠিক আছে। সো দিস ইজ নট অ্যাকচুয়ালি র্যান্ডম, দিস ইজ র্যান্ডম এনাফ ফর হিউম্যানস, ঠিক আছে, যে আমরা আমাদের জন্য র্যান্ডম এনাফ, বাট দিস ইজ নট ট্রুলি র্যান্ডম। যেমন দেয়ার আর রোবটস যারা এক্স্যাক্টলি 100% প্রেডিক্ট করতে পারে যে হেড পড়বে নাকি টেল পড়বে, ঠিক আছে। এখন এমন রোবট আছে যে আপনি কয়েন টস করতে দিলে আপনি যদি বলেন যে হেড ফেলাই দাও, হেড ফেলাই দিবে, টেল ফেলাই দিতে বলে টেল ফেলাই দিবে, ঠিক আছে। সো দিস ইজ নট ট্রুলি র্যান্ডম। ভার্সেস এই ফোটনটা এখানে আসার পরে পাস করবে নাকি ব্লকড হয়ে যাবে, দ্যাট ইজ ট্রুলি র্যান্ডম। এইটা পিছনে মানে মেকানিজম এখনও তো আমরা জানি না, মানে এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের মাঝখানে যতদূর আমরা গেছি, ঠিক আছে। তো এরপরে কি হইতেছে ব্যাকএন্ডে উই ডোন্ট নো, আমাদের এখনও সেরকম ইনস্ট্রুমেন্ট তৈরি হয় নাই যেগুলো আমরা এই করবো। থিওরি অনেক আছে বাট ওগুলোর কোনোটারই আসলে কোনো বেসিস নাই।
তো বেসিস নাই বলতে আর কি কোনো এক্সপেরিমেন্টাল বেসিস নাই আর কি, ঠিক আছে। তো এখন ভিতরে যে কি হচ্ছে আমরা কিছু জানি না। সো ফর নাও অ্যাটলিস্ট আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী দিস ইজ ট্রুলি র্যান্ডম। এখানে আসার পরে দিস ইজ কমপ্লিটলি র্যান্ডম। এই জন্য আর কি এইটাও আর কি সিকিউরিটিতে ইউজ করা হইতে পারে, এরকম অনেক প্রপোজাল আছে। আমরা দেখবো যে ক্রিপ্টোগ্রাফি সিস্টেমে বেসিক্যালি এই পার্টটা ইউজ করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার হ্যাঁ, এই যে ভিতরে কি হইতেছে এইগুলা নিয়ে অনেক গ্যাঞ্জাম হইতেছিল, ঠিক আছে। তো কোয়ান্টাম মেকানিক্স আসলে একদিনে ডেভেলপ হয় নাই। আপনার কোয়ান্টাম মেকানিক্সের ফাদার বলা হচ্ছে প্লাঙ্ককে। তো 1900 সালে আর কি প্রথম শুরু করছে। আর ধরেন একদম এই পস্টুলেটগুলো ফাইনালাইজ হয়ে একদম ফাইনাল ফর্মে আসছে। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে যে আপনি মানে আপনার এই কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটগুলা কমপ্লিটলি ফাইনালাইজ হইতে মোটামুটি ধরেন 1930s 1932 এরকম সময় লাগছে, ঠিক আছে। তো 30 বছর লাগছে, মানুষজন মারামারি কাটাকাটি করছে আর কি, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে কিছু গল্প বলছি যে বেসিক্যালি অ্যাবসলিউটলি নো ওয়ান ওয়াজ হ্যাপি, ঠিক আছে। আইনস্টাইন প্রাইজ পাইছে, নোবেল প্রাইজ পাইছে হচ্ছে তার এই ফোটন এর এক্সপ্লেনেশনের জন্য, মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট এর এক্সপ্লেনেশনের জন্যই। বাই দ্য ওয়ে, প্ল্যাঙ্ক ফোটন করে নাই, ও আসলে এক্সপ্লেইন করছিল যে এনার্জি কোয়ান্টাইজেশন থাকবে হচ্ছে সলিড অবজেক্টের মধ্যে বা অমুক ব্ল্যাক বডির থাকবে। বাট পরে আইনস্টাইন আর কি ওটা বলছে যে লাইটেরও আর কি এরকম আছে এবং লাইট এটা ক্যারি করে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো যাই হোক, মানে ফোটনটা আসলে আইনস্টাইন দিছিল। তারপরে হচ্ছে ধরেন শ্রোডিঞ্জারের ইকুয়েশনের কথা বলি। শ্রোডিঞ্জার ওয়াজ নট হ্যাপি। আমি বলছিলাম যে আইনস্টাইন আর শ্রোডিঞ্জারের মধ্যে একটা বেসিক্যালি হয়েছিল, মানে লেটার আদান প্রদান হয়েছিল, যেখানে মানে শ্রোডিঞ্জার আর কি বেসিক্যালি কান্নাকাটি করতেছিল যে আমার থিওরিটা নিয়ে যে এরা কি শুরু করছে, ঠিক আছে। তারপরে হইতেছে আপনার বোর্ড ছিল হচ্ছে পুরাই মানে কি বলবো, কিছু বোঝা যায় না এগুলো কোয়ান্টাম খুব উইয়ার্ড, হ্যাঁ, মানে ওইরকম কিছু বললেও আর কি আরে এগুলো বোঝা যায় না, এগুলো ইনটিউটিভ না, ঠিক আছে। মানে হি ওয়াজ লাইক মানে কমপ্লিটলি উল্টা সাইডে, ঠিক আছে। তো এবং এদের মধ্যে ভালোই ডিবেট হয়েছে, ঠিক আছে, মানে ভালোই ডিবেট হইতো। এবং বেসিক্যালি একটা কনফারেন্স হয়েছিল যে এখানে হচ্ছে এরা এক একজন এক একটা চ্যালেঞ্জ দিত, মানে যখন আর কি কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ হইতেছে। তো একজন সায়েন্টিস্ট এসে বলতেছে, যেমন বিশেষ করে আইনস্টাইন একটা চ্যালেঞ্জ দিয়েছিল, তোমার এটা যদি ট্রু হয় তাহলে তো এইটা হওয়ার কথা, তো ওইটা কেন হবে না ওইটা এক্সপ্লেন করতে যে তার রাতে ঘুম হয় না, সম্ভবত বোরের মনে রাতে ঘুম হয় না। পরের দিন আইসা খুব হয়েছিল এবং মানে ওই এক্সপ্লেনেশনটা তখন মনে হয় অ্যাকসেপ্টেড হয়েছিল, বাট আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ওই এক্সপ্লেনেশনটা ভুল, ঠিক আছে। তো মানে ধরেন এই টাইম পিরিয়ডে যেই মারামারিটা হয়েছে আর কি সবাই মিলে, ঠিক আছে, যেই কুস্তাকুস্তি চলছে, তো কুস্তাকুস্তি চলার পরে এখন ফাইনালাইজ হয়েছে এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে নো ওয়ান ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপি, ঠিক আছে। মানে ধরেন যেরকম দেখবেন যে আইনস্টাইন বলছে যে গড ডাজ নট প্লে ডাইস, মানে এই জায়গায় যে ট্রুলি র্যান্ডম এইটাও মাইনা নিতে পারে নাই, ঠিক আছে। তারপরে আমি যে বললাম যে সাই হইতেছে একটা ভেক্টর, এই সাইয়ের কোনো অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে, যেমন আমি আপনাদেরকে ক্লাসিক্যাল এক্সাম্পলে বললাম যে পজিশন, ভেলোসিটি, ম্যাস এরকম বললাম প্রত্যেকটা ভ্যালু, এই ভ্যালুগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই যে এইগুলো কি। তো ম্যাক্স বর্ন যে বর্ন রুল ওইটাও আমরা পড়বো আর কি, ও এসে বলছে যে এইটা আসলে কোনো কিছু মিন করে না, বাট এইটা স্কোয়ার হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি মিন করে এবং এইটা আর কি অনেকেই মাইনে নিতে পারে না আর কি, ঠিক আছে। তো মানে বেসিক্যালি 1900s-এ ফিজিক্স অনেক দূর আগাইছে, ক্যালকুলেশন করছে, রেজাল্ট মিলছে, বাট নো ওয়ান আন্ডারস্টুড যে বা কারোর কোনো ইনটিউশন ছিল না যে কেন এটা হইতেছে বা কি বা। এবং মানে বিশেষ করে 1900s-এর আগ পর্যন্ত মানুষজন মনে করছিল আরে ফিজিক্স তো আমরা সব বুঝেই ফেলাইছি, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিজম ধরেন 1864 সালে ম্যাক্সওয়েল ফর্মুলা দিয়েছে, সব ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা এক্সপ্লেইন করতে পারি, সব আরে হয়ে গেছে, ঠিক আছে। ইনফ্যাক্ট প্ল্যাঙ্কেরই প্রফেসর নাকি কার আমি ভুলে গেছি, সে বলছিল যে আরে ফিজিক্স নিয়ে আর কি করবা, তুমি অন্য কিছুতে পিএইচডি করো, কারণ ফিজিক্স তো অলমোস্ট ডান, ঠিক আছে। তারপরে আমাদের রিলেটিভিটি আসছে, তারপরে কোয়ান্টাম মেকানিক্স আসছে, সব কিছু হয়েছে হচ্ছে এরপর। তো 1900s-এ অনেক বেশি মানে হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, বাট বেসিক্যালি যারা ডেভেলপ করছে তারা কেউই আর কি শান্তিতে ঘুমায় নাই, ঠিক আছে। তো ফাইনালি ওই কনফারেন্সে যেটা হয়েছে বেসিক্যালি, এবং সব মহারথীরা ওইখানে গেছিলো, ফিজিক্সের সমস্ত মহারথীরা ওইখানে গেছিলো, ঠিক আছে। তো যাই আর কি যেটা হয়েছে, ওকে সব বাদ, এখন যেই মেথডে আমরা বেসিক্যালি ক্যালকুলেশন করি বা কাজ কারবার করি কোয়ান্টাম মেকানিক্সের সব কিছু, এই মেথডটা আর কি তারা স্ট্যাবলিশ করছিল এবং এই মেথডের নাম হচ্ছে শাট আপ অ্যান্ড ক্যালকুলেট, ঠিক আছে।
কোনো প্রশ্ন করা যাবে না, জাস্ট ক্যালকুলেশন করো, রেজাল্ট যা আসছে এটাই শেষ। কেন হইতেছে জানি না, জানার দরকার নাই। আর বোর ওয়াজ লাইক জীবনে জানা সম্ভবই না, ঠিক আছে, মানে ও হচ্ছে পুরাই আর কি র্যাডিক্যাল ওই সাইডে আর কি, ঠিক আছে, যে আরে এগুলো জীবনে এখানে কি হইতেছে কোনোদিন বেরই করা সম্ভব না, ঠিক আছে, ও হচ্ছে এই মতবাদের মানুষ ছিল। ভার্সেস আইনস্টাইন ওয়াজ লাইক না না, ট্রুলি র্যান্ডম হইতে পারে না, গড ডাজ নট প্লে ডাইস, ঠিক আছে, এইটা হইতে পারে না, অমুক তমুক, ঠিক আছে। তো এক একজন তারপরে হচ্ছে আরো কিছু কোটেশন আছে, মানে কোট আছে আইনস্টাইনের, যে আই উড লাইক টু বিলিভ দ্য মুন ইজ দেয়ার হোয়েন আই এম নট লুকিং, ঠিক আছে, যে অবজার্ভ করলে রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, অমুক তমুক। এই যে অবজার্ভ, এইটা যদি না থাকতো তাইলে এইটা ডায়াগোনালেই চলতো, এটা থাকার কারণে এখন এটা মানে হরাইজন্টাল হয়ে গেছে। তো আমি এখন জানি যে এটা হরাইজন্টাল হয়েছে, এটাতে করে মানে চেঞ্জ হয়ে গেছে, তো এই বিষয়টাও সে মাইনে নিতে পারে না, যে আমি চাঁদের দিকে তাকাইলেই এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যে আর যখন তাকায় নাই তখন নাই হয়ে যাবে, এরকম কিছু কিনা, মানে একটা অ্যানালজি দিচ্ছে আর কি, ঠিক আছে। তারপরে আপনারা হয়তো শ্রোডিঞ্জার ক্যাটের নাম তো শুনছেনই, রাইট? বেসিক্যালি শ্রোডিঞ্জার ক্যাট, এইটা আসলে অধিকাংশ মানুষই ভুল জানে। শ্রোডিঞ্জারের ক্যাটের এই এক্সাম্পলটাও দিছিল টু শো যে হাউ অ্যাবসার্ড ইট ইজ, ঠিক আছে, যে শ্রোডিঞ্জার ক্যাট দিয়ে বলছিল এটা ভুয়া, ঠিক আছে। বেসিক্যালি আমরা যেটা মনে করতেছি দিস ইজ নট কারেক্ট। একই সাথে একটা বিড়াল তো বাইচা এবং মরে যেতে পারে না, ঠিক আছে। তো দিস ওয়াজ বেসিক্যালি ওর কাউন্টার এক্সাম্পল, মানে বাট মানুষজন এইটা মনে করে যে আচ্ছা এটাই হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি দ্য মানে ইট ওয়াজ হিজ কাউন্টার পয়েন্ট, ঠিক আছে। শ্রোডিঞ্জারের ক্যাট ছিল শ্রোডিঞ্জারের কাউন্টার পয়েন্ট। তো মানে ব্যাপারটা হয়েছে এরকম, মানে আমরা যা যা ইনটিউটিভ এক্সপ্লেনেশন যা যা আছে সবই টার্নস আউট ডাজেন্ট, মানে আমাদের ইনটিউশন খুবই খারাপ এই ব্যাপারে। তো এই জন্য এখন আমরা যেই মেথডে কাজ করি, দিস ইজ বেসিক্যালি কল্ড শাট আপ অ্যান্ড ক্যালকুলেট, অ্যান্ড দিস ইজ দ্য অফিসিয়াল নেম, ঠিক আছে। তো কোনো কথা বলা যাবে না, দিস আর দ্য পস্টলেটস, ইউ ডু দ্য ক্যালকুলেশনস, রেজাল্ট যেটা আসে মাইনে নাও, শেষ। ভিতরের পিছনে মেকানিজম কি আমরা চিন্তা করবো না, ঠিক আছে। যেমন দুই একজন চিন্তা করার চেষ্টা করছে, আমি জাস্ট এগুলো জানাইতেছি হচ্ছে টিডবিটস হিসেবে। ঠিক আছে, ডেভিড বোম নামে একজন ছিল, ঠিক আছে। তো সে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা ইনটুইটিভ এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছে, ওটাকে বলা হচ্ছে বোমিয়ান মেকানিক্স, ঠিক আছে, বা বোহেমিয়ান মেকানিক্স আর কি। তো এই বোহেমিয়ান মেকানিক্সে মোটামুটি আর কি ও যেটা বলে যে এই সাই হইতেছে একটা ওয়েভ, এই ওয়েভ হচ্ছে মানে সমুদ্রের স্রোতের মতো, এই ওয়েভের উপরে একটা পার্টিকেল বৈশা আছে, এই পার্টিকেলটাই হচ্ছে ওই অ্যাকচুয়াল পার্টিকেল, মানে ওর পিকচারে আসলে ওয়েভ এবং পার্টিকেল দুইটা আলাদা জিনিস এবং আছে। তো এবং আমাদের অ্যাটলিস্ট কারেন্ট যেই লেভেলে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, এই এক্সপেরিমেন্টগুলো বা বেশ কিছু বছর এই সেঞ্চুরিও প্রবাবলি পর্যন্ত যা যা আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো, সেইটা কোয়ান্টাম মেকানিক্স কারেক্ট নাকি বোহেমিয়ান মেকানিক্স কারেক্ট, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না, ঠিক আছে। তো অনেক হাই এনার্জি লাগবে, দুইটা বেসিক্যালি এক্স্যাক্টলি সেম জিনিস প্রেডিক্ট করে। বেসিক্যালি বোম আর কি কোয়ান্টাম মেকানিক্স পড়াইতে যায় আর কি চেষ্টা করছিল যে আচ্ছা এটার কি কোনো ইনটিউটিভভাবে এক্সপ্লেইন করা যায় না, তো করতে করতে তার এটা বিল্ড করছিল। তো দেখা যাচ্ছে কি যে মানে ওর উদ্দেশ্য ছিল যে কি এইগুলার কোনো মিনিং নাই, এগুলা তো কি ওয়েভ অ্যান্ড পার্টিকেল একই সাথে হইতেছে অমুক তমুক, এগুলো আর কি ওর পছন্দ হয় নাই। তো ও নিজে আর কি একটা থিওরি জানানোর চেষ্টা করছে যে এটা একই জিনিস প্রেডিক্ট করে, বাট অ্যাকচুয়ালি ওয়েভ বলে কিছু আছে, অ্যাকচুয়ালি পার্টিকেল বলে কিছু আছে, ঠিক আছে। এবং ওয়েভের উপরে বেসিক্যালি পার্টিকেলটা ধরেন সার্ভ করতেছে আর কি, ঠিক আছে। তো এখন কারেন্টলি আমরা যে এক্সপেরিমেন্টগুলো করতে পারবো সেগুলো আসলে কোনোদিন এই দুইটাকে আলাদা করতে পারবে না, অ্যাটলিস্ট আমাদের লাইফ স্প্যানের মধ্যে আসলে এদেরকে আলাদা করতে পারবো না। তবে মানে ও যেটা চেষ্টা করছিল যে আচ্ছা আমার হচ্ছে যে ইনটিউটিভ এবং মানে এক্সপ্লেনেশনগুলো ঠিকঠাক কাজ করবে, টার্নস আউট যে ওর ওইখানেও কিছু এক্সোটিক কোয়ার্কস চলে আসে, ঠিক আছে, মানে এক্সোটিক জিনিসপাতি চলে আসে, যেগুলো যদি আপনি মাইনা না নেন তাইলে হবে না, মানে ওইখানেও মাইনা নিতে হবে। তো আইদার ওয়ে হোয়াট এভার ইউ ডু, কোয়ান্টাম মেকানিক্স করেন বা এটার অল্টারনেটিভ কিছু করেন, আপনাকে মাইনা কিছু নিতেই হবে, দ্যাট ইজ নট ইনটুইটিভ, ঠিক আছে। ওইখানেও মানে এই জায়গার কিছু ওইখানে হয়ে যাইতে পারে, ওইখানকার কিছু এখানে ইফেক্ট ফেলতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট আই মিন, মানে বেসিক্যালি আমাদের এখন কারেন্ট থিওরি যা যা আছে আইদার কোনোটাই এইগুলাকে এক্সপ্লেইন করতে পারে না, অর যা এক্সপ্লেইন করতে পারে সেইটাও আসলে আমাদের মানে ইনটিউশনের সাথে যায় না, অ্যাটলিস্ট ইন সাম ওয়ে, ঠিক আছে। এক্সপ্লেইন করতে পারলেও ইনটিউশনের সাথে যায় না, ঠিক আছে, ওখানে উইয়ার্ডনেস আছে। সো ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ দ্য উইয়ার্ডনেস, অ্যান্ড হেন্স শাট আপ অ্যান্ড ক্যালকুলেট হচ্ছে সবচেয়ে ইজি মেথড। ভিতরে কি হইতেছে জানি না, এইখানে কি হইতেছে অ্যাকচুয়ালি, কেমনে এই ফোটনটা ডিসাইড করতেছে যে আমি কি হরাইজন্টাল হব নাকি ভার্টিক্যাল হব,
হয়তো এটা র্যান্ডম না, হয়তো এটা ক্যালকুলেট করা যায়, বাট ফর নাও উই ডোন্ট হ্যাভ এনি থিওরি ফর দ্যাট। বুঝতে পারছেন সিনারিওটা? ওকে, আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। এই জিনিসগুলো যদি আপনি মানে ফিল করতে পারেন, যে তাহলে আপনি বুঝবেন যে আচ্ছা আসলে হ্যাঁ মানে একেবারে মানে কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি সবাই ইনটিউটিভলি বুঝতে পারে এরকম কেউই আসলে দুনিয়ায় নাই। ঠিক আছে, মানে আমরা কোয়ান্টাম মেকানিক্সে খুবই এক্সপার্ট এখন। ঠিক আছে, কারেন্ট সায়েন্টিস্টরা সবাই খুবই এক্সপার্ট, কারণ আমরা এই যে সমস্ত ডিভাইস যা যা বানাইছি, কোয়ান্টাম কম্পিউটার না হইলেও এই যে আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস যা যা বানাইছি, এগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্স না বুঝলে আমরা পারতাম না। ঠিক আছে, বুঝা মানে উই ক্যান ডু ক্যালকুলেশন। ঠিক আছে, কিন্তু মানে আপনাকে যদি যেমন আমি বলি যে আচ্ছা এই জিনিসটাকে ছুড়ে দিলে কি হবে, আপনার যে একটা ইনটিউটিভ ফিলিং আছে যে এইটা হবে, এই ফিলিংসটা আসলে মানুষের নাই। কথাটা বুঝতে পারছেন? আপনি হয়তো ইউ ক্যান ট্রেইন ফর দ্যাট, বাট ইনটিউশনটা গ্রো করে না আর কি। ঠিক আছে, মানে ন্যাচারালি গ্রো করেন। এটার আপনাকে কেউ শিখায় দেয় না যে এটা ফেললে ঠিক এক্স্যাক্টলি কেমনে যাবে। আপনি প্যারাবোলার ইকুয়েশন পড়ার আগেও আপনি বলতে পারতেন যে এটা এমনিই যাবে। ঠিক আছে, তো যাই হোক, সো বেসিক্যালি আমাদের এখানে কয়েকটা জিনিস থাকবে। এইটাকে আমরা এই যে ওয়েভগুলো আছে, এইটা একটা স্টেট, এটাও একটা স্টেট। স্টেটটা চেঞ্জ হয়ে গেছে এখানে। ঠিক আছে, এইটার ভিতর দিয়ে যাওয়ার পরে স্টেটটা চেঞ্জ হয়ে গেছে। সো এগুলাকে কিভাবে আলাদা আলাদাভাবে স্টেট হিসেবে লিখতে পারি, ওইটা একটা বিষয় আছে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে প্রবাবিলিটির ব্যাপারটা। ঠিক আছে, যে এইখানকার ওয়েভগুলা যখন যাবে ঠিক কি পরিমাণ যেতে পারবে, এইটারও একটা মানে আমাদের চোখে কি পরিমাণ উজ্জ্বলতা ধরা পড়বে, এইটারও একটা বিষয় আছে। ঠিক আছে, তো যেমন আমি যদি আগের এক্সাম্পলগুলোই দিই, যেমন যদি এটা কমপ্লিটলি হরাইজন্টাল ফোটন ইনপুটে ঢুকতো, তখন কি ওইটাই বের হয়ে যেত। তো আপনার কাছে যদি এরকম 100টা হরাইজন্টাল ফোটন আমি আপনাকে দেই এবং এখানে পাস করতে দেই, তাহলে কয়টা এখানে দিয়ে পাস করবে তখন বলেন? সবগুলোই পাস করবে। সো ইজ ইট নট দ্য সেম? মানে আমি এইভাবে যদি বলি যে তাহলে আবার যদি হরাইজন্টালি পোলারাইজড লাইট যায়, তাহলে 100% অফ দেম পাস করতে পারে। আচ্ছা, যদি সম্পূর্ণ ভার্টিক্যাল হইতো 0% পাস করতে পারতেছে। আচ্ছা, যদি মানে ধরেন এক্স্যাক্টলি হরাইজন্টাল আর ভার্টিক্যালের ঠিক মাঝামাঝি যদি বলি, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বলি, ডায়াগোনাল যদি বলি, তাহলে হয়তো 50-50 হবে। আচ্ছা, যদি এক্স্যাক্টলি ভার্টিক্যাল না হয়ে বা ধরেন এক্স্যাক্টলি হরাইজন্টাল না হয়ে হয়তো একটু এরকম হইল, যেহেতু অলমোস্ট হরাইজন্টালি অ্যালাইন্ড, হয়তো অলমোস্ট 100% পুরোপুরি হরাইজন্টাল হইলে তো 100%ই পাস করতে পারতো, রাইট? তো যেহেতু একদম হরাইজন্টাল না, হয়তো সে 95% হয়তো পাস করতে পারবে। ঠিক আছে, সো মানে বেসিক্যালি এইটা হইলো 100% আর এটা হইলো 0%, ঠিক মাঝখানে হইলো ধরেন 50%, এবং বেসিক্যালি এটা হয়তো যে আপনার মানে আমি আন্দাজে বলতেছি ধরেন 90%, এইটা হয়তো 0%-এর কাছাকাছি, এটা হয়তো 10%, এইরকম, রাইট? এরকম একটা রেঞ্জ হবে। আবার যদি ধরেন এইদিকে থাকে, এইদিকেও তো আবার অলমোস্ট ভার্টিক্যালের কাছাকাছি, সো স্টিল কিছুটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে। তো সো এখান থেকে আর কি আপনার হয়তো 10% যাবে, আবার বাড়তে বাড়তে যত বেশি অ্যালাইন্ড হবে এক্স্যাক্টলি এরকম হইলে 100% হবে। মানে হরাইজন্টাল হইলে 100%, ভার্টিক্যাল হইলে 0%, আর মাঝামাঝি হইলে মাঝামাঝি। ফিল করতে পারেন এই জিনিসগুলা? আচ্ছা, সো ওকে, সো এই জিনিসটাকে আমি এখন ম্যাথমেটিক্যালি লিখব। ঠিক আছে, আমি আসলে আপনাদেরকে অনেকগুলা পস্টুলেট একসাথে পড়ায় ফেলতেছি। আমি আপনাদেরকে একটু বলি, এইখানে যে ক্যালকুলেশনগুলো আছে না, দেখেন কিছু ইনার প্রোডাক্টের ক্যালকুলেশন অমুক তমুক এইগুলো আছে। অনেস্টলি এইগুলো আপনারা নিজেরাও পারবেন। আমি আজকে এইটা আসলে আপনাদের মানে গত পরশু দিনের থিওরি ক্লাসে আমি পড়াই নাই, কারণ এটা ইউজুয়ালি ল্যাবে না পড়াইলে লম্বা টাইম কথা বলা যায় না। ঠিক আছে, মানে বোঝানো যায় না আর কি। ঠিক আছে, সো থিওরির টাইমটা এনাফ না, এই জন্য আমি ল্যাবে আপাতত এটা বলি, আপনারা এইটা করতে পারবেন। আর এটা যদি নাও পারেন, এটা আমি আবার থিওরিতে কন্টিনিউ করবো বা নেক্সট টিউটোরিয়ালে কন্টিনিউ করবো, এটা নিয়ে সমস্যা নাই। সো এইটা নিয়ে আপাতত টেনশন কম করেন। বাট পস্টুলেটটা কি এটা এক্সপ্লেইন করছি, এবং ফিউচার পস্টুলেটগুলোও কিছু আমি এখন করায় ফেলতেছি। ঠিক আছে, প্রবাবিলিটির পস্টুলেটটা আমি আর কি এখন ইনটিউশন দিয়ে রাখতেছি, ফর্মালাইজ পরে করব। ঠিক আছে, তবে এখন অলমোস্ট করেই ফেলবো। দেখেন, আমি এই যে হরাইজন্টাল লাইট কি পরিমাণ আপনার চোখে আসবে, এইটাকে ধরেন আমি লিখব। হরাইজন্টাল লাইটকে জানি আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? 0 দিয়ে। আর ভার্টিক্যালটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তাই না?
সো আমি হয়তো এইটা বলতে পারি যে 0 হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে? এই ফিল্টার দিয়ে পাস করার পরে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, মানে দিস ইজ আই এম বেসিক্যালি আস্কিং যে পাস করার প্রবাবিলিটি কত, ঠিক আছে? আমি জাস্ট এই নোটেশনটা এইভাবে দিলাম, বা ধরেন হয়তো আমি জাস্ট এইটাও লিখতে পারি, মানে আমি জাস্ট সেইং যে আচ্ছা এই হরাইজন্টাল না লিখে 0 লিখতেছি, যে আচ্ছা পাস করলে মানে হরাইজন্টাল পাওয়ার প্রবাবিলিটি কত। যেমন যদি এটা হয়তো এরকম ডায়াগোনাল হয় তাহলে আমি হয়তো বলবো যে 50% বা হাফ, ঠিক আছে? এরকম বলতে যাচ্ছি। তো আমার এইখানে যেই কিউবিটটা আছে এইটাকে যদি আমরা যে কোনো কিউবিটকেই আলফা 0 প্লাস বিটা 1 এইভাবে লিখতে পারি, যে এখানে আলফা আর বিটা হইলো দুইটা কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড এদের ওই যে নর্মটা হচ্ছে 1 হওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, নর্ম যে 1 হওয়া লাগবে ওইখান থেকে কন্ডিশনটা আরেকটু ইজি করা যায়। এখানে আমি বলছিলাম যে এইটা ট্রু হইতে হইলে সায়ের সাথে সায়ের ইনার প্রোডাক্ট 1 হইতে হবে। আচ্ছা, এইখানে আপনি যদি আলফা 0 প্লাস বিটা 1 এইটা সাবস্টিটিউট করে দেন সায়ের ভ্যালুটা, আর এটা যদি সায়ের ভ্যালু হয়, মানে কেট সায়ের ভ্যালু হয়, ব্রা সায়ের ভ্যালু কি হবে, মানে আলফা বিটা এমন যদি হয় হচ্ছে সাই, আর ব্রা সাইটা হবে হচ্ছে ট্রান্সপোজ করতে হবে অ্যান্ড কমপ্লেক্স কনজুগেট করতে হবে, আলফা স্টার বিটা স্টার, ঠিক আছে? এটা ইকুয়ালস টু 1 হইতে হবে। তো আপনি যদি গুণ করেন বেসিক্যালি আলফা স্টার আলফা প্লাস বিটা স্টার বিটা সমান সমান 1 হওয়া লাগবে। আপনাদের বলছিলাম মনে আছে যে দুইটা কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে গুণ করলে বেসিক্যালি মডুলাসের স্কোয়ার্ড হয়, ঠিক আছে? সো এই কন্ডিশনটা যদি মেনটেন করে সবসময় একটা কিউবিট নর্মালাইজড হবে। এইটা বলা যেই কথা কিউবিটের ক্ষেত্রে আলফা মড স্কোয়ার্ড প্লাস বিটা মড স্কোয়ার্ড ইকুয়ালস টু 1 বলা কি কথা। আচ্ছা, এইটা আমি বলে রাখি, আপনারা মিডে এটা ভুল করবেন, লেখা দিলাম, সেটা হচ্ছে যে আপনারা লিখে আসবেন আলফা স্কোয়ার্ড প্লাস বিটা স্কোয়ার্ড ইকুয়ালস টু 1। মড স্কোয়ার্ড সবসময় বলার সময় মুখে মুখে বলবেন মড স্কোয়ার্ড, কারণ এইটা যেহেতু কমপ্লেক্স নাম্বার হইতে পারে, আপনার কিন্তু স্কোয়ার করার পরে নেগেটিভ নাম্বার চলে আসতে পারে, বাট মড স্কোয়ার করলে কিন্তু কখনোই নেগেটিভ নাম্বার আসবে না, ঠিক আছে? সো মনে রাখবেন না, মানে আপনারা আর কি স্কোয়ার করে ফেলেন কারণ আচ্ছা নেগেটিভ নাম্বার হইলেও তো স্কোয়ার করলে পজিটিভই আসবে সেই চিন্তা করেন, বাট দ্য থিং ইজ এখানে তো শুধু পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার না, কমপ্লেক্স নাম্বারও হইতে পারে। যেমন আপনি আই স্কোয়ার্ড যদি করেন দিস ইজ -1, বাট আমরা এইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আয়ের স্কোয়ার্ড, আয়ের মডুলাসের স্কোয়ার্ড, ঠিক আছে? বা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে যে কোনো কমপ্লেক্স নাম্বার স্কোয়ার করে মড করা বা মড করে স্কোয়ার করা একই কথা। তো আই স্কোয়ার মড করলে একই কথা। সো -1 এর মডুলাস হুইচ ইজ 1, ঠিক আছে? সো আমরা বলতেছি 1, ঠিক আছে? এটা সবসময় মড স্কোয়ার্ড বলবো আমরা, এখানে কোথাও শুধু স্কোয়ার করবো না, বাট আপনারা এটা ভুল করবেন প্রথম মানে মিডে দেখবেন এটা ভুল করবেন, ঠিক আছে? সো খুব সিম্পল জিনিস, বাট ভুল করেন। সো আলফা মড স্কোয়ার্ড প্লাস বিটা মড স্কোয়ার্ড ইকুয়ালস টু 1 আসবে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলে দিই 0 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এইটা। একটা ফোটন, এটা পোলারাইজেশনকে যদি আপনি আলফা 0 প্লাস বিটা 1 দিয়ে লিখতে পারেন, তাহলে এইটা পাস করার প্রবাবিলিটি হচ্ছে, এই ফিল্টার দিয়ে পাস করার প্রবাবিলিটি হচ্ছে, মানে হরাইজন্টাল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0-র যে কোএফিশিয়েন্ট তার মডুলাসের স্কোয়ার্ড। বুঝতে পারছি? আসেন দেখি এখন মেলে কিনা, ঠিক আছে? আমাদের মেলে কিনা দেখি। দেখেন, হরাইজন্টাল হইলে আমি বলছি 0, এবং এটাকে আমি বলছিলাম যে ম্যাট্রিক্স আকারে লিখলে 1 0 আসে। বলেন তো দেখি তাইলে আমাদের আলফার ভ্যালু কত? প্রথমটা আলফা, তারপরটা বিটা, তাহলে আলফার ভ্যালু কত? 1। আচ্ছা, এবং দেখেন আলফা মড স্কোয়ার্ড প্লাস বিটা মড স্কোয়ার্ড সমান 1 আছে তো, ঠিক আছে? এটা সবসময় ফুলফিল হইতেই হবে। আচ্ছা, তো এখন হরাইজন্টালটা হইলে আমাদের ফর্মুলা বলতেছে 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আলফা মডের স্কোয়ার্ড মানে 1। একটু আগে কি আমরা বলছিলাম যে হরাইজন্টাল হইলে 100% পাস করবে? মিলছে সেটা? 100% পাস হচ্ছে, ওকে, মিলছে। তারপরে দেখেন ভার্টিক্যাল, ভার্টিক্যাল হইলে আমরা বলছি 0
1 আসবে। এখন বলেন তো আলফার ভ্যালু কত? 0। এবং আমি যদি বলি যে আচ্ছা এই ফোটনটা পাস করার প্রবাবিলিটি হইল, মানে হরাইজন্টালি যাওয়ার প্রবাবিলিটি হইল আলফা মডের স্কোয়ার্ড মানে 0 স্কোয়ার্ড, তার মানে 0% প্রবাবিলিটি। এটা ছিল হচ্ছে 100% প্রবাবিলিটি, এটা হলো 0% প্রবাবিলিটি। আপনাদের কথার সাথে কি মেলে? এতক্ষণ ইনটিউশনের সাথে কি মেলে যে ভার্টিক্যাল হইলে পাস করার কোনো প্রবাবিলিটি নেই, অ্যাবজর্ব হয়ে যাবে অনলি, মানে 100% অ্যাবজর্ব হয়ে যাবে, মানে পাস করবে কতখানিকটা? 0% পাস করবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে ধরেন ঠিক মাঝখানে যদি হয়, ধরেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হয়, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হইলে তো এইটা 1 মানে ধরেন এইটার এইটা দুইটার লেন্থ যদি সেম হয় তাইলে তো 45 ডিগ্রি হয়, রাইট? তো এইরকম ভেক্টর থাকলে এটা তো 1 1 হয়, কিন্তু এই ভেক্টরটা কি নর্মালাইজড? এটা নর্ম কত? আচ্ছা, নর্ম আসলে এই যে আলফা মড স্কোয়ার্ড প্লাস বিটা মড স্কোয়ার্ড এইটাই হইলো আসলে নর্ম, ঠিক আছে? সো 1 স্কোয়ার্ড প্লাস 1 স্কোয়ার্ড সমান 2, এটা কিন্তু মানে নর্মালাইজড না। মানে বেসিক্যালি আপনি যদি 1 এবং 1 করেন ভেক্টরটা পাবেন এরকম, এটার দৈর্ঘ্য তো ওই যে ছোটবেলায় পড়ছেন √2 পাবেন। তো এটাকে যদি নর্মালাইজ করতে হয়, লেন্থ 1 বানাইতে চাই বাট এই বরাবরই রাখতে চাই, তাহলে কি নর্ম দিয়ে ভাগ করতে হইতো না? দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হইতো না? তাহলে ডিরেকশন সেম থাকে, জাস্ট ছোট হয়ে আসে। মানে আপনার এটাকে ভাগ করতে হবে, মানে 1/√2 দিয়ে যদি লিখে দেই তাহলে চিন্তা করেন। সো আমি যেটা বলার চেষ্টা করতেছি 1/√2 1/√2 এইটার কথা চিন্তা করেন। এইটাও তো 45 ডিগ্রি, এইদিকে 1/√2 1/√2 45 ডিগ্রি, আর এটা নর্ম কত হিসাব করেন তো দেখি। এইটা মড স্কোয়ার্ড প্লাস এইটা মড স্কোয়ার্ড, হাফ প্লাস হাফ সমান 1, এইটা হচ্ছে নর্মালাইজড। ঠিক আছে, সো আপনি এরকম যদি একটা সার্কেল আঁকান সবার লেন্থ 1 হইতে হবে। সো এইখানকার যে ভেক্টরটা, এটাকে ধরেন এইটারও নাম আছে, আপনারা যদি একটু উপরের দিকে তাকান দেখবেন এইটাকে আমরা প্লাস স্টেট নাম দিই। ঠিক আছে, দিস ইজ আনফর্চুনেট, এটা প্লাসটাকে আমরা একটা ক্যারেক্টার হিসেবে চিন্তা করতে হবে। তো যাই হোক, হোয়াট এভার, নাম এই কেটের মধ্যে দেখবেন যে মানুষজন যা ইচ্ছা তাই আঁকায়, বিড়ালও আঁকায় দেয়, রাইট? শ্রোডিঞ্জার্স ক্যাট বোঝানোর সময় এখানে মানুষজন বিড়াল আঁকায় দেয়, এমনি ধরেন কেটের মধ্যে বিড়ালও আঁকায় দেয়। সো মানে যা ইচ্ছা তাই দিবেন কেটের মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, প্লাস নাম দেওয়া হয়েছে, হোয়াট এভার। এখন বলেন তো এইটার আলফার ভ্যালু কত? 1/√2। এখন যদি আমি সেম কথা জিজ্ঞেস করি, এইরকম ডায়াগোনালি পোলারাইজ কোনো লাইট, এইটা পাস করার প্রবাবিলিটি কত? মানে P0 সমান সমান কত? আলফা মডের স্কোয়ার্ড, সো আলফার মডের স্কোয়ার্ড, তার মানে হুইচ ইজ হাফ, মানে 50%। আপনাদের ইনটিউশনের সাথে মেলে যে ঠিক মাঝামাঝি গেলে 50% যাবে, 50% ব্লক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? সো বেসিক্যালি দিস ইজ মানে ধরেন আপনাদেরকে যদি এখন অফিসিয়াল টার্মে বলি, এইটাকে বলা হয় একটা মেজারমেন্ট ডিভাইস। এই যে রুলটা লিখছেন এইটাকে বলা হয় হচ্ছে, আচ্ছা আরেকটু সুন্দর করে না হয় লিখবো না, বাট এইটা বেসিক্যালি আপনার বর্ন রুল। ঠিক আছে, ম্যাক্স বর্ন এক্সপ্লেইন করছে যে এই সাইগুলার যে কম্পোনেন্টগুলা, এই যে আলফা বা বিটা মানে কি আমরা জানি না, বাট আলফা মড স্কোয়ার্ড হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি। আচ্ছা, বিটা মড স্কোয়ার কি? অ্যাবজর্বড হয়ে যাওয়ার প্রবাবিলিটি, রাইট? অথবা আপনি যদি আরেকটা কাজ করেন, আমি ফিল্টারটাকে এইভাবে না বসায় ঘুরায় দিলাম, ভার্টিক্যাল করে দিলাম, তখন কি ভার্টিক্যালগুলো পাস করতে পারবে, হরাইজন্টালগুলো আটকা যাবে। তো আপনি বলতে পারেন যে ভার্টিক্যালগুলো বের হওয়ার প্রবাবিলিটি কত, বা আমরা ওইটাকে লিখবো হচ্ছে এইভাবে যে 1 হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, তখন ওইটা হচ্ছে বিটা মডেল স্কোয়ার। আর আপনি বলতে পারেন এখানে ব্লকড হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত, অথবা বলতে পারেন যে ভার্টিক্যাল পোলারাইজেশন ফিল্টারে পাস করার প্রবাবিলিটি কত। দুইটাই হচ্ছে বিটা মড স্কোয়ার। তো মানে বর্ন হচ্ছে বেসিক্যালি এক্সপ্লেইন করছিল যে আলফা বিটার অর্থ আমরা জানি না, বাট উই ডু নো যে এদের মড স্কোয়ার কি মিন করে, এদের মড স্কোয়ার প্রবাবিলিটি মিন করে। কথাটা বুঝতে পারছি? অ্যান্ড ইউ আর নট জাস্ট রেস্ট্রিক্টেড টু মানে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, আপনি চাইলে তো এটাকে ডায়াগোনালিও মেজার করতে পারেন। দেখি, বলেন দেখি এটা বলতে পারেন কিনা। আমি আপনার ইনটিউশন চাচ্ছি, আমি ম্যাথমেটিক্স চাচ্ছি না এখন। আমার ফিল্টারটাকেও আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরছি, আমার
ফোটনটা যে আছে তাকেও আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলারাইজড এরকম লাইটই পাঠাচ্ছি। বলেন তো দেখি এখানে কি হবে? পুরাটাই যাবে, রাইট? এক্স্যাক্টলি। সো এখানে বেসিক্যালি আপনার ডায়াগোনালি পোলারাইজড লাইট যদি এইভাবে যায় তাহলে পুরোটাই যাবে। আচ্ছা, আরেকটা জিনিস যদি জিজ্ঞেস করি, মানে আমি তো 3D ছবি আঁকাইতে গেলে খুব কঠিন, আমি একটু দেখাই। এই হচ্ছে আমাদের ফিল্টারটা, ঠিক আছে, এবং আপনার লাইটটা এইভাবে অসিলেট করতেছে, তাহলে বের হতে পারছে। আমি যদি এখন জিজ্ঞেস করি এইভাবে অসিলেট করা লাইটের কি হবে, এই ডিরেকশন বরাবর অসিলেট করা লাইট, এইটা পাস করতে পারে, ঠিক আছে, এইটা পাস করতে পারে। এখন আমি প্রশ্ন করতেছি এইটা কি হবে? এটা তো পুরোপুরি অ্যাবজর্বড হয়ে যাবে না? ঠিক আছে, এইটাই, ঠিক আছে। তো ওইটার, আচ্ছা ওইটা তো আসতেছি। সো মানে আমি এখানে আঁকানো কঠিন, যদি এরকম হইতো আটকে যেত। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনার মানে ফিল্টারটা এখন এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ধরে রাখছি, কিন্তু আমি লাইটটা যে পাঠাচ্ছি সেটা হইলো হরাইজন্টালি পোলারাইজড লাইট। যাবে না কি? 100% যাবে না? তখনও কিছু যাবে, আবার কিছু যাবে না, কিছু ফোটন আটকে যাবে, কিছু ফোটন, কারণ সিনারিও চিন্তা করে দেখেন, এটার একটু ঘুরাইলেই, মানে পুরো সেটআপটাকে যদি একটু ঘুরাই দেন তাইলেই তো এই সেটআপটা, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে 50% যাবে, 50% যাবে না, এবং বেসিক্যালি হ্যাঁ ওইভাবেই সমস্ত ক্যালকুলেশনই করা যায়, এবং এটাই। সো এই আপনাদের এই মডেলটা মাথায় রাখবেন, দেখবেন সমস্ত ক্যালকুলেশন আপনারা এক্সপ্লেইন করতে পারেন। বুঝতে পারছি? সো এটা আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, মেকানিজমটা বুঝাইলাম, এবং আপনারা সবসময়, আচ্ছা এখনই শেষ হয় না, একটু ধৈর্য ধরেন, আপনারা সবসময় যখনই কোনো ক্যালকুলেশন বা মানে সিনারিওর কথা বলা হবে, কিউবিটকে চিন্তা করবেন পোলারাইজড লাইট, কোনো একটা ডিরেকশনে পোলারাইজড লাইট, ঠিক আছে। তারপরে মেজারমেন্টের কথা যদি কখনো আসে, সামনে আসবে, বা প্রবাবিলিটির কথাবার্তা যখনই আসবে, তখনই এরকম ফিল্টার বসে মেজার করার কথা চিন্তা করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আরও কিছু কাজ করা যায়, যেগুলো আমি আরও সামনে বলবো, অসুবিধা নাই। ইনফ্যাক্ট আপনাদেরকে এইখানে, আচ্ছা এইখানে যেহেতু চলেই আসছে, আমি একটু আরেকটু অ্যাডভান্স করে মানে অ্যাকচুয়াল ইয়েটা বলে দিই, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল বন্ড রুলটা বলে দিই। যেমন এইখানে আমরা দেখেন এইটাকে বলি হচ্ছে প্লাস্টেট, এই বরাবর মানে পজিটিভ, মানে এই ডানে হেলানো, এটাকে বলি হচ্ছে প্লাস্টেট। আর মাইনাস স্টেট হচ্ছে যে একটু আগে আমি যেটা বললাম যে এই বরাবর থাকলে আটকে যাবে বললেন না আপনারা, ওইটাকে নাম দেওয়া হয় হচ্ছে মাইনাস স্টেট। ওটা বেসিক্যালি এখানে 1/√2 থাকে, এখানে হচ্ছে -1/√2। একটু দেখেন আপনাদের উপরে ডেফিনেশন দেওয়া আছে, একদম টপে প্লাস মানে কি মাইনাস মানে কি এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি যদি এই দুইটার কথা চিন্তা করেন, বেসিক্যালি আমি হয়তো বলবো যে এইটা হচ্ছে প্লাস ভেক্টরগুলোকে পাস করতে দেয়, তাই না, আর মাইনাসগুলোকে সম্পূর্ণ আটকায় ফেলে, তাই না? বুঝতে পারতেছেন যে কথাটা বলতেছি? প্লাস স্টেটে পোলারাইজড লাইটগুলোকে, এই মেজারমেন্ট ফিল্টারটা যদি প্লাস স্টেটে পোলারাইজড লাইট আসে সেগুলোকে 100% পাস করতে দেয়, আর মাইনাস স্টেটগুলো হইলে মানে এই বরাবর হইলে 100% ব্লক করে দেয়। অ্যাগ্রি করেন? অসুবিধা আছে? আচ্ছা, তো মানে আমরা আর কি বলতে পারি যে এটা প্লাস স্টেটে মেজারমেন্ট হচ্ছে, এবং আমি এই যে দেখেন মেজার হওয়ার পরেও সে প্লাস স্টেটেই তো যাবে, ঠিক আছে। সো আপনি জিজ্ঞেস করতে পারেন, এখানে যেমন জিজ্ঞেস করছিলেন যে হরাইজন্টাল হওয়ার প্রবাবিলিটি কত, সেখানে আপনি লিখছেন যে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, এইটা বলতেছেন, কারণ হরাইজন্টাল মানেই 0। ডায়াগোনাল মানে হচ্ছে মানে এই ডানে হেলানো ডায়াগোনাল মানে হচ্ছে প্লাস স্টেট, তো আপনি বলতে পারেন যে আচ্ছা প্লাস স্টেট পাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। আমরা এখানে এতক্ষণ যা বললাম যে এটা দিয়ে বের হওয়ার প্রবাবিলিটি কত হবে সেটা বললাম, আমরা বললাম যে প্লাস স্টেট পাওয়ার প্রবাবিলিটি কত। এবং এখানে হোয়াট উই আর এসেনশিয়ালি ডুইং ইজ, আমরা আচ্ছা হ্যাঁ আমরা এখানে যেটা করতেছি, ধরেন আপনারা এখানে যেটাই পাঠান না কেন, আরবিট্রারি যে কোনো স্টেটই পাঠান না কেন, মেজার করে প্লাস হওয়ার প্রবাবিলিটি কত এটা জিজ্ঞেস করতেছি, ঠিক আছে। দিস ক্যান বি α0 প্লাস β1, এরকম টাইপের যে কোনো আরবিট্রারি ডিরেকশনে পোলারাইজড লাইট আমরা ইনপুট দিতে পারি, এবং জিজ্ঞেস করতেছি যে পাস করবে কি করবে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে। বন্ড রুলটা হচ্ছে আপনার যে স্টেটটা, এটাকে প্লাস স্টেট দিয়ে ধাক্কা দিবেন, কে যাচ্ছে, কোন লাইটের পোলারাইজেশনটা যাচ্ছে ইনপুট হিসেবে দিচ্ছেন, আর মেজার করতেছেন কোন বরাবর, এদের ইনার প্রোডাক্ট, এর মডের স্কোয়ার, ঠিক আছে। এইখানে একটু দেখা আসি তাহলে বুঝতে পারবেন। এর আগে আমরা বলছি না যে 0 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আলফা মডের স্কোয়ার,
এইটা না বলে আমি অল্টারনেটিভলি এইটাও বলতে পারতাম যে আমাদের সাই আর জিরো এদের ইনার প্রোডাক্টের মডুলাস স্কোয়ার। কেন একটু চিন্তা করে দেখেন, আমি যদি একটু ক্যালকুলেশন করি তাইলে আপনি বুঝতে পারবেন। ম্যাট্রিক্স দিয়ে চালাই আপাতত, আস্তে আস্তে আমরা ম্যাট্রিক্স ছেড়ে দিব। সাই মানে হচ্ছে আলফা আর বিটা এরকম, আর জিরো জিরো মানে হচ্ছে 1 0 ছিল, কিন্তু এটা তো ব্রা, এটা তো কেট না, সো ঘুরে যাবে, ট্রান্সপোজ হবে এবং কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। তো 1 আর 0 দুইটাই তো রিয়েল নাম্বার, তো এদের কমপ্লেক্স কনজুগেট আসলে এরা নিজেই। সো যেটা আসবে 1 আর 0, আপনি যদি গুণ করেন মানে ইনার প্রোডাক্টটা ক্যালকুলেট করেন তাহলে কি পাবেন? 1 ইন্টু আলফা প্লাস 0 ইন্টু বিটা, আলফাই পাবেন না? এই ভিতরের জিনিসটা হচ্ছে কেরিকেচি করে আলফা লেখা, এই আর কিছু না। তো আলফা মড স্কোয়ারডি আসলে লেখা হয়েছে জাস্ট একটু কেরিকেচি করে, ঠিক আছে? বলা হচ্ছে 0 আর সায়ের ইনার প্রোডাক্ট নেন, 0 আর সায়ের ইনার প্রোডাক্ট নিলে এই আলফাই আপনি পাবেন, ঠিক আছে? আবার ধরেন এইখানে বলা হয়েছিল যে 1 মেজার করতেছি, এই বিটাকে দেখেন আপনি লিখতে পারেন 1 আর সায়ের মধ্যে ইনার প্রোডাক্ট, এদের মডুলাস স্কোয়ার। আপনি যদি প্লাস্টেটের কথা বলেন, এইটা দেখেন জেনারেলাইজ করা ইজি। প্লাস্টেট মেজার করতেছি, এই জন্য এখন প্লাস আর সায়ের মধ্যে ইনার প্রোডাক্ট করতেছি। এখন আমি যদি কোনো একটা আরবিট্রারি অ্যাঙ্গেলে মেজার ইয়েটা রাখি, যেমন ধরেন কই আঁকাবো, আচ্ছা এইগুলা মুছে দেই, এখানে আসলে ডেস্ক আছে তো লিখতে অসুবিধা হবে আর কি, সমস্যা নেই, এইগুলা তো হয়েই গেছে। সো আমি যদি এখন বলি যে আমার এই মেজারমেন্ট ডিভাইসটা আমি রাখছি কোনো একটা অমুক অ্যাঙ্গেলে, বা ধরেন আমি এই দিকে তো আঁকাইছি অলরেডি, এই দিকে আঁকানোর চেষ্টা করি, অমুক অ্যাঙ্গেলে বসাইছি, ঠিক আছে? এই বরাবর ভেক্টরটা হয়তো এটার একটা নাম দিয়ে দিলাম, এই বরাবর ভেক্টরের নাম হচ্ছে হয়তো মিউ, ঠিক আছে? মিউ ফর মেজারমেন্ট, মানে গ্রিক লেটার মিউ লিখছি, ঠিক আছে? তো এই বরাবর মেজার করতেছি, আর আমার যেই ইনপুটটা দিচ্ছি, ইনপুটটা হচ্ছে যেই বরাবর আসতেছে, আমি জানি না কোন বরাবর, আমি ইনপুটও বিভিন্নভাবে দিতে পারি, বাট ইনপুটটাকে আমি বলতেছি সাই, ঠিক আছে? তো আমি এখন যদি জিজ্ঞেস করি যে আচ্ছা এইটা পাস করার প্রবাবিলিটি কত, আমি ফর্মালি লিখলে ম্যাথমেটিক্যালি এত কথা না বলে দিস ইজ হাউ আই উড রাইট ইট, ঠিক আছে? এইটা সমান সমান কি হবে বলেন তো দেখি, কি হইতে পারে? এই দুইজনের ইনার প্রোডাক্ট, সো মেজারমেন্টের যেই বরাবর মেজার করতেছি তার সাথে যাকে মেজার করতেছি তার ইনার প্রোডাক্ট, তারপর মড স্কোয়ার। এইটাই আসলে আপনাদের ফাইনাল এবং সবচেয়ে কঠিন পস্টুলেট যেটা হবে সেইটা, বুঝতে পারছেন? সো ম্যাথমেটিক্যালি লিখলে খুবই সিম্পল, এবং কি হচ্ছে সেটা যদি আপনি একটু ছবি মাথায় রাখতে পারেন আপনি বুঝতে পারবেন, এবং এইটাকেই আসলে বলা হয় বর্ন রুল। মাঝখানে আরও কি দুইটা আছে, পস্টুলেট আছে, ওই দুইটা আমি পড়াই দিব না, অসুবিধা নাই, বাট দিস ইজ দ্য ক্রুশিয়াল পার্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি কোয়ান্টাম পার্ট আজকে কাইন্ড অফ আমরা হ্যান্ডেল করলাম, বুঝতে পারছেন? না কোয়ান্টাম উইয়ার্ডনেসের যেই জায়গাগুলো আছে মোটামুটি সেই জায়গাগুলোতে আমরা আজকে হাত দিলাম, ব্যাপারটা বুঝতে পারছেন? সো ইয়েস, দিস ইজ নট এক্স্যাক্টলি ইনটিউটিভ, বাট একেবারেও ডিভয়েড অফ ইনটিউশনও না। এবং আপনারা যদি এই মডেলটা মাথায় রাখেন তাইলে বুঝবেন, নাইলে কিন্তু ধরা খাবেন, বুঝতে পারছেন? নাইলে আপনি মানে অ্যাটলিস্ট একটা ভিজুয়ালাইজেশন তো লাগে, তাই না? আমরা তো আসলে জিনিসপাতি ভিজুয়ালাইজ করেই বুঝি, বুঝতে পারছি? আচ্ছা, সো এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, আজকে তাহলে এখানে শেষ করব। এই টিউটোরিয়ালটার আপনাদের সফট কপি এখানে দেওয়া আছে, অ্যাটেন্ডেন্সটা নিব, একটু ওয়েট করেন। সফট কপি আপনাদেরকে দেওয়া আছে এবং এখান থেকে কন্টিনিউ করব। আই গেস আমরা থিওরিতেও কন্টিনিউ করতে পারি, আগামী টিউটোরিয়ালেও এখান থেকে কন্টিনিউ করতে পারি, বাট আই উড সাজেস্ট আপনারা এই ক্যালকুলেশনগুলো একটু দেখেন। যেমন আমি কিন্তু আপনাদের কুইজে ইনার প্রোডাক্টের কোনো কোয়েশ্চেন দেই নাই, রাইট? বাট এইখানে আপনাদের ইনার প্রোডাক্টের ক্যালকুলেশন আছে, আপনারা দেখেন এটা করতে পারেন কিনা। আমি একটু এখানে হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যে 0 আর 0 নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট তো 1 হবে। ওই যে মনে আছে আই জে, এদের ইনার প্রোডাক্ট হচ্ছে ডেল্টা আই যে ছিল, সেম হইলে 1 দিবে, ঠিক আছে? 1 1, এইটাও 1, আর একজন আরেকজনের সাথে 0 দিবে, এবং 1 0 হইলেও 0ই দিবে, অর্থগোনাল, ঠিক আছে? আপনি এই যে ভেক্টর মানে ম্যাট্রিক্স আকারে লিখেও গুণ করে দেখেন, এইটাই আসবে। তো আপনাদের যে সমস্ত ক্যালকুলেশন এখানে আছে আপনারা সব এরকম ম্যাট্রিক্স আকারে লিখতে পারেন। যেমন E1 এর কথা বলা আছে, একটু কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেন 1-এ E1 এর কথা বলা আছে। E1 হচ্ছে 0.28I 0 - 0.961।
সো ম্যাট্রিক্স আকারে লিখলে দেখেন আপনারা বুঝতে পারেন কিনা এই জিনিসটা হবে। এটা বুঝতে পারেন? ঠিক আছে, তো এইটা দিয়ে আপনারা বাকি ক্যালকুলেশনগুলো করবেন, অথবা আসলে এই ম্যাট্রিক্সে না নিয়ে করতে পারলে আরও ভালো। আপনারা এই প্রপার্টিগুলো ইউজ করে গুণ করে দিয়েও আসলে সবগুলো প্রুফ করতে পারবেন। তো মানে ডিরেক্টলি ব্র্যাকেট রোটেশনে কাজ করা যাবে, ওইটা আসলে আরও মোর এফিশিয়েন্ট। আচ্ছা, আর আরেকটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এইগুলাকে বলা হয় হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড বেসিস, যেটা কম্পিউটেশনাল বেসিস একটা নাম আছে। আর এইগুলা যেহেতু ডায়াগোনাল বরাবর, এদেরকে ডায়াগোনাল বেসিসও বলা হয় বা প্লাস মাইনাস বেসিসও বলবো। আরেকটা জিনিস আমি বলছিলাম যে স্পাইরাল করে ঘুরে আসে, রাইট? তো ওইটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেইন করলাম না, ওইটা এক্সপ্লেইন করতে অনেক টাইম লাগবে। বাট আমি বলে রাখি, এখানে আপনাদের উপরে যে ডেফিনেশনগুলো দেওয়া আছে, দেখেন দুইটা বলছি, প্লাস আর মাইনাস। বাকি দুইটাতে প্লাস আই আর মাইনাস আই দেওয়া আছে। এইটা হচ্ছে দেখেন অলমোস্ট এই প্লাস আর মাইনাসের মতোই, বাট এখানে কমপ্লেক্স নাম্বার আছে, আই আছে। তো আসলে এই যে এমনে স্প্রিংয়ের মতো যায়, এটা আপনি কমপ্লেক্স নাম্বার দিয়ে এক্সপ্লেইন করতে পারেন। আর উল্টা দিকে ঘুরলে মাইনাস আই, মানে একদিকে যদি প্লাস আই ধরেন তাহলে আরেক দিকে হবে মাইনাস আই। ঠিক আছে, সো মানে যে আমি আপনাদেরকে যেটা বলছি, লাইট এমনেও ঘুরতে ঘুরতে আসতে পারে, ওই কেসগুলো হচ্ছে প্লাস আই আর মাইনাস আই। ঠিক আছে, এমনে ঘুরলে একরকম, আরেক অন্যদিকে ঘুরলে আরেক রকম। ঠিক আছে, মানে রাইট হ্যান্ডেড লেফট হ্যান্ডেড এক একজন এক একটা ধরেন, একটাকে প্লাস আই ধরলে আরেকটাকে মাইনাস আই ধরতে হবে, এটাই। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, আজকে এই পর্যন্তই। অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা, একটু লগ ইন করাই আছে। আচ্ছা, রেকর্ডিংটা একটু অফ করে দিও।